আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ, এই যে তোমাদের যে পঞ্চম অধ্যায়, আমি কিন্তু তোমরা জানো অলরেডি ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদেরকে একটা সাজেশন দেওয়া হয়েছে। আমি বলেছি যে হচ্ছে পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় আর 11 অধ্যায়, তুমি 3টা অধ্যায় যদি শেষ করতে পারো তুমি সিকিউতে অন্যদের থেকে সবচেয়ে ভালো করতে পারবা। এখন তোমার দরকার হচ্ছে, যদি তুমি পঞ্চম অধ্যায়ের উপর তোমার ভয় থাকে যে পঞ্চম অধ্যায়টা তুমি কিভাবে সাজাবা এবং পঞ্চম অধ্যায়টা কিভাবে রিভাইজ করবা, তার জন্য আমি তোমাদের সামনে এসেছি। ক্লাসভেলের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে হচ্ছে একটা অধ্যায়কে কিভাবে কত সহজে প্রোডাক্টিভ করা যায়। মানে তুমি যদি পঞ্চম অধ্যায়টা শেষ করো, মানে আজকের ক্লাসটা যদি তুমি শেষ করো, এই ক্লাসটার পরে তোমার ওই অধ্যায়ের বেসিকটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে, তোমার সিকিউটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে, এসকিউটাও টোটাল ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি একটা টপিক শেষ করব, শেষ করার পরে ওই টপিক থেকে বিগত বৎসরগুলিতে কিভাবে প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের সময় কম, তার জন্য আমি আর বেশি সময় নিচ্ছি না, চলো আমরা ক্লাসে প্রবেশ করি। দেখো, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটা পরমাণু সমযুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। সোজা কথা যেটা, এটা ক নাম্বারে অনেক সময় আসতে পারে যে রাসায়নিক বন্ধন কাকে বলে, এটা ক নাম্বারে অনেক সময় পরীক্ষায় দিতে পারে। তার মানে বন্ধনের মধ্যে তো অবশ্যই একটা আকর্ষণ শক্তি লাগবেই। তার মানে যেই আকর্ষণ শক্তির বলে বা যেই আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুইটা পরমাণু সমূহ পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে। তোমাদের এসএসসি লেভেলে 3টা নিয়ে মেবি কথা বলেছে, একটা আয়নিক, একটা সমযোজী, একটা ধাতব, আরও কিন্তু আছে সন্নিবেশ সমযোজী বন্ধন এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন হচ্ছে এই দুইটা বন্ধন এক্সট্রা পাবা। আমরা এই 3টা নিয়ে আলোচনা করব এবং এই 3টা খুবই সহজ। তোমাদেরকে এগুলি কঠিনভাবে প্রেজেন্ট করা হয় দেখে তোমরা পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হয়ে যাও। আমি বারবার বলতেছি, পর্যায় সারণীর উপরও কিন্তু এখানে প্রভাব আছে। পর্যায় সারণী দক্ষতা যদি এখনও তুমি না নাও, আমার এই যে পার্ট 4 এবং পার্ট 3, এই 3টা ক্লাস একবারে ঝালাফালা করে ফেলো, তাহলে কিন্তু তোমার আর এইখানে কোনো প্রবলেম হবে না, রাইট? তার মানে এইখান থেকে একটা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে কি বলা হয়? তাকে রাসায়নিক বন্ধন বলে। তাকে কি বলে? তাকে হচ্ছে রাসায়নিক বন্ধন বলা হয়। আচ্ছা, এখন দেখো, আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, তোমাদের এইটা নিয়ে অনেক কনফিউজড, এই জায়গাটা নিয়ে। তো আমরা এটা দেখবা খুবই সহজে আমরা শেষ করছি। যোজ্যতা ইলেকট্রন, মনে রাখবা, যোজ্যতা কথাটার মানেই হচ্ছে সর্বশেষ। যোজ্যতা কথাটার মানে কি? যোজ্যতা কথাটার মানেই হচ্ছে সর্বশেষ। যোজ্যতা কথাটার মানে কি? যোজ্যতা কথাটার মানে হচ্ছে সর্বশেষ। তুমি আমাকে বলতে পারো যে তুমি ধরো রসায়নকে তুমি খুব ভালোবাসো, তুমি বললা একজন লোক মারা যাচ্ছে, ধরো আমি মারা যাচ্ছি, সাপোজ, সর্বশক্তিমান না করুক, ধরো আমি মারা যাচ্ছি। তো এখানে বিষয়টা কি? তুমি বলবা যে স্যার জীবনের যোজ্যতা স্তরে চলে আসছে। যোজ্যতা স্তর মানে সর্বশেষ, আমি জীবনের সর্বশেষ স্তরে চলে আসছি। এই কথাটার মানেই অনেকে বুঝে না, মুখস্থ করে ফেলছে কিন্তু, বাট এই কথাটার মানেই বুঝে না যে যোজ্যতা মানে হচ্ছে সর্বশেষ। আচ্ছা, এই যে দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে, এটাও আমি বুঝাবো, সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। এইটাও ক নাম্বারে আসতে পারে এই প্রশ্নটা, যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। এগুলি কিন্তু এমসিকিউর প্রশ্ন না, বাট উদাহরণটা এমসিকিউর প্রশ্ন। এইটা কিন্তু ক নাম্বারের প্রশ্ন। তুমি লিখবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যোজ্যতা ইলেকট্রন বলা হয়। ধরো আমি যদি ধরি পটাশিয়াম, ধরো আমি সহজটাকে ধরি অক্সিজেন। খেয়াল করো, এখানে অক্সিজেন আসছে, উচ্চারণটা হবে হচ্ছে কি অক্সিজেন, এগুলো তোমরা জানো, তারপর আমি বলে দিলাম অক্সিজেন। খেয়াল করো, দেখো এখানে কয়টা আছে? অক্সিজেন টোটাল কত? 8। অক্সিজেন কত? 8 না রে ভাই, 8। এই যে দেখো, এখানে তোমাদের একটা খেয়াল রাখতে হবে, আমি তোমাদের একটা ম্যাজিক্যাল নাম্বার শিখেছিলাম না, এখানে এটা প্রয়োগ আছে। হ্যাঁ, এখন হচ্ছে ডিরেক্ট নাম্বারটা আসবে। আমাদের ম্যাজিক্যাল নাম্বারটা কি ছিল? ম্যাজিক্যাল নাম্বারটা ছিল হচ্ছে 2, 8, 18, 32। আমরা কিন্তু এইগুলি ডাবল ডাবল নিয়েছিলাম, বাট এখন আর ডাবল ডাবল দরকার নাই। আমার লক্ষ্য থাকবে, ভাই ভালোভাবে বুঝো, আমার লক্ষ্যটা কি থাকবে?
আমার লক্ষ্য থাকবে এইখান থেকে হচ্ছে আমাকে 8 মিলাইতে হবে। আগে জিনিসটা খেয়াল করো, এই যে তার মানে কি এইটাও কিন্তু একটা বর্ডার, আমি এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, এইটাও কিন্তু একটা বর্ডার যে আমি 8-এর উপরে যাইতে পারবো না, মানে 8কে আমি ক্রস করতে পারবো না, আমি থাকবো কোথায় 8-এর নিচে অথবা 8 পর্যন্ত। ঠিক একইভাবে আমি 18কে কিন্তু ক্রস করতে পারবো না, আমার লক্ষ্য হবে হচ্ছে 18-র নিচে অথবা 18, মানে 18 হচ্ছে আমার বর্ডার। ঠিক আছে, যে ভারত বাংলাদেশের বর্ডার কি, যে তুমি এতটুক জায়গা পর্যন্ত যাইতে পারবা, এখানেও থাকতে পারবা এখানেও থাকতে পারবা, বাট তুমি ওইটা ক্রস করতে পারবা না। ঠিক একইভাবে 32 হচ্ছে আমার বর্ডার, 32 হচ্ছে আমার বর্ডার, আমি 32 পর্যন্ত যাইতে পারবো, 31 যাইতে পারবো, 30 যাইতে পারবো, 29 যাইতে পারবো, বাট আমি 33 যাইতে পারবো না। ঠিক আছে, এতটুকু জায়গা আশা করছি ক্লিয়ার। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কিভাবে আমি অ্যাপ্লিকেশন করব পরীক্ষার হলে। ধরো এখানে অক্সিজেন কত দেওয়া, 8 দেওয়া, তার মানে এই 8 দেখো 2কে নিতে পারে, অবশ্যই সে 2কে নিতে পারবে, নিল, এই 8 2কে নিতে পারে, 2কে নিল। এখন দেখো এই 8 হইতে আমার আর কত দরকার, আমার 2 নাম্বার স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে, আমার 8 হইতে আর 6 দরকার না, আমার 8 হইতে আর 6 দরকার না। দেখো 2 আর 6 কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। আমার কথা তো ছিল যে আমি 8-এর নিচে আসতে পারবো, কিন্তু 8কে ক্রস করতে পারবো না, কিন্তু 8 পর্যন্ত থাকতে পারবো, বর্ডার বলে দিছিলাম। এইভাবে হচ্ছে শর্ট ইলেকট্রন বিন্যাস, এইটাও কিন্তু ওইখান থেকেই আসছে, 1s 2s, দেখো 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p স্কোয়ার, কী করছি এটা আমি 2p 4, 2p 4। এই যে দেখো প্রথম স্তরে 2টা, এই যে প্রথম স্তরে 2টা, তারপরের স্তরে কয়টা, তারপরের স্তরে হচ্ছে 6টা, এই যে দেখো 6টা। এখানে আরও আরেকটু ভিতরে নিয়ে যাচ্ছি, দেখো আমরা জানি k = 1, ঠিক আছে, কে এল, এটা হচ্ছে এল, এগুলি কিন্তু আমরা পড়ে আসছি। দেখো একটা জায়গা দিয়ে শুরু করছি, তোমাকে আমি এর কোন জায়গায় নিয়ে থামাইছি, বেসিক, বেসিক হচ্ছে মেন জিনিস, তোমাকে বেসিক ডেভেলপ করতে হবে, তাহলে তুমি এগুলি সহজে পারবা। তার মানে আমার সর্বশেষ শক্তি স্তর কয়টা, এই যে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 6টা। তার মানে আমার লক্ষ্য হচ্ছে কি, প্রথমে এই যে দেখো এই স্তরটা বুঝো, প্রথম স্তরে আমি 2টা দিতে পারবো, এই যে দেখো প্রথম স্তরে এরও 2টাই দিছে, এই যে দেখো প্রথম স্তরে 2, তারপরের স্তরে আমি 8টা দিতে পারবো, কিন্তু আমার 8টা তো লাগতেছে না, আমার 6টা লাগতেছে, এই যে দেখো পরের স্তরে এই যে এই যে এই যে এই যে, এটা সাজানোর জন্য সৌন্দর্যের জন্য ফাঁক ফাঁক করে দিছে, তুমি একসাথেও দিতে পারো। তার মানে কি আমি বলতে পারি যে অক্সিজেনের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, অক্সিজেনের সর্বশেষ স্তরে অবশ্যই 6টা ইলেকট্রন আছে। এইটা হচ্ছে টিচার তোমার খাতায় এই চিত্রটা খুঁজবে, তোমাকে যদি বলে যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, ধরো এটা খ নাম্বারে আসলো, যারা বুদ্ধিমান স্টুডেন্ট, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা গুড স্টুডেন্ট, তারা কি করবে জানো, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এইভাবেও দেখাবে এসপি দিয়ে, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এইভাবেও দেখাবে, এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এইভাবেও দেখাবে। কারণ কি, এইটারই গ্রাফিক্যাল রূপ হচ্ছে এইটা। এই যে আমি এইখানে আমার একটু হিজিবিজি হয়ে গেছে, দেখো এই যে আমি 2 8 8 যে দিলাম, এইটারই কিন্তু গ্রাফিক্যাল রূপ হচ্ছে এইটা, এই যে 2 আর 6 যে দিলাম, 2 আর 6, এইটারই গ্রাফিক্যাল রূপ হচ্ছে এই যে দেখো 2টা, এই যে এখানে দেখো 6টা আছে, 2টা 2টা, যে 6টা, এইটারই গ্রাফিক্যাল রূপ হচ্ছে এইটা। আশা করি, আমি আশা করতেছি তোমাদের এতটুকু জায়গা ক্লিয়ার। তার মানে আমরা এখানে যদি আমি একটা জিস্ট টানি, এটা জিস্ট হচ্ছে পরীক্ষায় যদি ক নাম্বারে আসে যোজ্যতা ইলেকট্রন কি, আমি বলবো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। এখন পরীক্ষায় যদি আসে যোজ্যতা ইলেকট্রন নির্ণয়ের উদাহরণ দাও, আমার মাথায় প্রথম আনতে হবে 2 8 18 32, এখানে আমি বেসিক বলে দিয়েছি। ধরো অক্সিজেন বললো, তার মানে কি 2 আর 6, প্রথমে অক্সিজেন 2 আর 6, তার মানে এই হচ্ছে সাংখ্যিক রূপ। আর গ্রাফিক্যাল রূপ কি, যে প্রথম যেই ঘরটা এখানে আমি 2টা দিতে পারবো, তারপরের যে ঘরটা এখানে আমি কয়টা দিতে পারবো, আমাকে 6টা দিতে হবে, যেহেতু আমি অক্সিজেন করতেছি, এই যে আমি 6টা দিয়ে দিলাম, সৌন্দর্যের জন্য আমি হচ্ছে এটা বাদ দিয়ে এখানে দিয়ে দিলাম, 6টা হয়েছে। বাট আমার স্তর কিন্তু হচ্ছে 4টা, টোটাল স্তর হচ্ছে কয়টা, 4টা, এই যে দেখো 4টা, 1 2 3 4, যেটা হচ্ছে পটাশিয়াম নিচে, এই যে দেখো 1 2 3 4, তার মানে পটাশিয়াম কত, 19, তার মানে পটাশিয়াম কত, 19। এখন যদি পটাশিয়ামকে আমি সাংখ্যিকভাবে করতে চাই, খেয়াল করো, পটাশিয়ামকে যদি এখন আমি সাংখ্যিকভাবে করতে চাই, খেয়াল করো, পটাশিয়ামকে যদি আমি
পটাশিয়ামকে যদি আমি সাংখ্যিকভাবে করতে যাই, খেয়াল করো, তাহলে কত 2 8, সে তো 8 অবশ্যই নেবে, কারণ আমার লক্ষ্য তো 19। 2 8 18, আমার আর দরকার কত, এখানে তো 10 হয়ে গেছে, আমার আর 9 দরকার, কারণ আমার 3 নাম্বার স্তরে তো 18 পর্যন্ত আমি নিতে পারি, তাই না? কিন্তু আমার তো 18 লাগতেছে না, আমার 9 লাগতেছে। আমি কি বলছি যে 18 হচ্ছে তার বর্ডার, এরপরে যাইতে পারবো না, এর আগে যে কোনো সংখ্যা নিতে পারবে। এখন দেখো 2 8 9, তার মানে টোটাল কত 19 হয়েছে না? এইটা হচ্ছে এটার গ্রাফিক্যাল। আর এইটাকে যদি আমি 1s 2s দিয়ে প্রকাশ করি, এটা তো শিখাই দিলাম যে কিভাবে করতে হবে, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 3s স্কোয়ার 3p6, এইভাবে গিয়া 19 মিলাইতে হবে। এখন যদি এটাকে আমি গ্রাফিক্যালি করি, মানে এরকম চিত্র দিয়ে করি, এই যে দেখো প্রথমে হচ্ছে 2টা, এই যে দেখো 2টা, এই যে 2টা, তারপরে আমাকে কয়টা নিতে হবে, 8টা নিতে হবে। এই যে দেখো 8টা আছে, 1 2 3 4, 8টা আছে, দেখেছো 8টা, মানে 2টা 2টা করে 8টা। তারপরে আমাকে কয়টা নিতে হবে, 9টা নিতে হবে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যে এখানে তো মানে 9টা নিতে হবে, কিন্তু এখানে তো 8টা নিছে, কারণ এই স্তর কয়টা নিতে পারে, 2 8 8 18 18 32। দেখছো, হিসাবের সময় তুমি এইটা দিয়ে কাউন্ট করবা, কিন্তু গ্রাফিক্যাল চিত্রের সময় কিন্তু তোমাকে এইটা খেয়াল রাখতে হবে। এইটা খেয়াল রাখাটা ভালো, উত্তম, তাহলে পেস পড়বা না। তাহলে কি এই জায়গাটা হয়ে গেছে, তার মানে এখন আমার একটা বাকি থাকে। এখন কি আমার একটা বাকি থাকে না? এই যে সর্বশেষ স্তরে হচ্ছে আমি একটা দিয়ে দিলাম, সর্বশেষ স্তর, কারণ এই স্তরটাতে তো আমি 8টা নেওয়াইতে পারবো। এই স্তরে আমার টার্গেট হচ্ছে 8টা নেওয়ানি, এই স্তরে আমি 8টা নেওয়াইতে পারবো, এই স্তরে আমাকে 2টা নেওয়াইতে হবে, ঠিক আছে? কিন্তু আমি এই 8টা দিয়ে দেখতেছি আমার আর একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, তখন আমি আরেকটা ঘর করে এই যে অতিরিক্ত সেই ইলেকট্রনটাকে দিয়ে দিছি। এখন যদি বলে পটাশিয়ামের সর্বশেষ কয়টি ইলেকট্রন আছে, পটাশিয়ামের সর্বশেষ একটি ইলেকট্রন আছে। এখন যদি বলে অক্সিজেনের সর্বশেষ কয়টি ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা, অক্সিজেনের সর্বশেষ হচ্ছে 8টা ইলেকট্রন রয়েছে। আশা করি তোমাদের হচ্ছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তারপরেও হচ্ছে আমি জিনিসটা নিয়ে কথা বলবো। অক্সিজেনের 8টা না 6টা, আমি ভুল বলছি, 6টা হবে। আচ্ছা, এই যে দেখো নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে 7 মানে কত, 2 আর 5, তার মানে নাইট্রোজেনের সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন রয়েছে, এই যে দেখো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। আমি যদি বলি ফ্লোরিন হচ্ছে 9 মানে কত, 2, এখানে আমি 7 দিতে পারবো, কারণ আমার এই স্তরে তো 8 আসে, তার মানে আমি 7 নিতে পারবো, 7 নিলাম, তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, এই যে 7। আমি যদি এখন বলি ফসফরাস কত, আমি হচ্ছে 2 দিতে পারবো, 8 তো আমার এই স্তরে নেই, 10, আর আমার 5 দরকার, আমার পরের স্তরে 18 থাকে, তার মানে আমি অবশ্যই 5 দিতে পারবো, তার মানে এই যে 10 হলো, তার মানে যোজ্যতা ইলেকট্রন কত, 5। আমি যদি ক্লোরিন নেই, ক্লোরিন দেখো 2 8 10 আর 7, তার মানে যোজ্যতা ইলেকট্রন কত, 7। আমি যদি ক্যালসিয়াম নেই, দেখো 2 8 8, তাহলে কত হইলো, 8 8 16 আর হচ্ছে 2 18, আর 2 দরকার, সর্বশেষ হচ্ছে 2 দরকার, এই যে 2, তার মানে সর্বশেষ আমি কত নিলাম, 2, তার মানে যোজ্যতা ইলেকট্রন কত, 2। আর এইটা তো আমি বলছি প্রথম স্তরটা সবসময় কে হয়, কে ইকুয়াল টু 1, তারপরে এল ইকুয়াল টু হচ্ছে 2, তারপরে হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে 3, এন ইকুয়াল টু হচ্ছে 4। আশা করি তোমাদের হচ্ছে এই জায়গাটা তোমরা ক্লিয়ার হয়েছে যে কার কয়টা মানে যোজ্যতা ইলেকট্রন কত। এখন যদি তোমাকে আমি বলি যে অ্যালুমিনিয়াম, ধরো যেটা এখানে দেওয়া নাই, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তার মানে আমার লক্ষ্য কি, 2 8 10 হয়ে গেল, আর 3 দরকার, আমার 13 হইতে আর 3 দরকার, আমি তো 3 দিতে পারবো, কারণ আমার টার্গেট তো হচ্ছে 2 8 18 32। ইলেকট্রন বিন্যাসের সময় আমি এটা খেয়াল রাখবো, আর গ্রাফিল চিত্র করার সময় আমি 2 8 18 18 32 এইটা খেয়াল রাখবো। গ্রাফ করার সময়, এটা হচ্ছে গ্রাফ করার সময়, এই যে লিখে দিলাম গ্রাফটা কর, মানে এই যে এইটা, এই ফরম্যাট করার সময় আমি এইটা খেয়াল রাখবো যে আমি প্রথম স্তরে 2টা দিতে পারবো, পরের স্তরে 8টা দিতে পারবো, এর পরের স্তরে 8টা দিতে পারবো, 18 18 এইভাবে দিতে পারবো, রাইট? তার মানে বিষয়টা খেয়াল করো, বিষয়টা হচ্ছে তার মানে আমার এখন যদি বলে এটা যোজনী ইলেকট্রন কত বা যোজ্যতা ইলেকট্রন কত, আমি বলবো হচ্ছে 3, যে আমার কারণ সর্বশেষ আমার 3টি ইলেকট্রন আছে। এখন খেয়াল করো, এইটা কিন্তু কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম। এখন যদি তোমাকে বলে এম শেলে কয়টা ইলেকট্রন আছে, এম শেলে অবশ্যই 3টা ইলেকট্রন আছে। যদি বলে এল শেলে কয়টা ইলেকট্রন আছে, অবশ্যই 8টা ইলেকট্রন আছে। যদি বলে কে শেলে কয়টা ইলেকট্রন আছে, অবশ্যই 2টি ইলেকট্রন আছে। এখন যদি গ্রাফ দিয়ে বলে, তোমার এইটা মাথায় রাখতে হবে যে 1 2 3 4, ঠিক আছে? আশা করি আমরা
এই যে যোজ্যতা ইলেকট্রনের বিষয়টা আমাদের টোটালি ক্লিয়ার হয়েছে। যোজ্যতা ইলেকট্রনের যে পার্টটা আমি মোটামুটি একটু ভালো টাইম নিলাম এটার উপর, কেন? কারণ এটা হচ্ছে তোমার বেসিক, ঠিক আছে। তারপরে দেখো যোজনী এবং যোজ্যতা, তারপরে আমরা দেখব হচ্ছে যোজনী এবং যোজ্যতা নিয়ে আলোচনা। এরপরে আলোচনা হচ্ছে যোজনী এবং যোজ্যতা। খেয়াল করো, যোজনী এবং যোজ্যতা এইটার বেসিক কথাটা হচ্ছে যে ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগাভাগির মাধ্যমে, এইটা হচ্ছে এটার বেসিক জায়গা। এইটা হচ্ছে কি এটার বেসিক জায়গা যে অণু গঠন করে। আচ্ছা, যোজনী কথাটার মানে কি? আমরা তো জানলাম যোজ্যতা কথাটার মানে হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। যোজনীয় কিছুটা সর্বশেষ বলা যায়, বাট এটার বেসিক অর্থ হচ্ছে বা স্পেসিফিক অর্থ হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। এটা ক নাম্বারে অনেক সময় আসে যে যোজনী কাকে বলে, যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যোজনী বলা হয়। অর্থাৎ অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যোজনী বা যোজ্যতা বলা হয়। তোমার কাজ হচ্ছে আমরা এখান থেকে তিনটা সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে, রাসায়নিক বন্ধন কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, এবং হচ্ছে যোজনী কাকে বলে। এবং যোজ্যতা ইলেকট্রনের বেসিক কথাগুলো আমরা আলোচনা করেছি এবং এইভাবেই তুমি মনে রাখবা। এখন আমরা আলোচনা করছি হচ্ছে যোজনী নিয়ে, ঠিক আছে? আচ্ছা, যোজনীর জন্য দেখো, তুমি যেই জিনিসটা তোমাকে ফার্স্টলি খেয়াল রাখা উচিত যে যোজনীর ঘটনাটা আসলে কি, এই জায়গাটা আমি তোমাকে সিস্টেমে শিখিয়ে দিচ্ছি, তুমি কিভাবে মনে রাখবা। আচ্ছা ভাইয়ারা দেখো, আমি যদি তোমাকে বলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে, আমি যদি 2-8-8 দিয়ে করতে চাই, 2-8-1, তার মানে আমার সর্বশেষ কয়টা আছে? একটা আছে না? এই একই হচ্ছে সোডিয়ামের যোজনী। এই একই কার যোজনী? এই এক হচ্ছে সোডিয়ামের যোজনী, ঠিক আছে। দেখো, এখন যদি তোমাকে আমি বলি পটাশিয়াম করতে, এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি কিভাবে করবা? ধরো হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে গেলে তুমি যদি এই ফরম্যাটে করতে চাও, তুমি আনসারটা বের করতে পারবা না। যোজনী। আর যারা বুদ্ধিমান এরা যেন কি করে, যারা বুদ্ধিমান এরা হচ্ছে এগুলি মুখস্থ করে ফেলে যে 1 দিয়ে কোনগুলি আছে, 2 দিয়ে কোনগুলি আছে। আর তুমি অবশ্যই হয়তো ভয় পাচ্ছ যে আমি এগুলি কিভাবে মনে রাখবো। ভাই, আমরাও কি এগুলি মানে একবারে জন্ম থেকে আমরা মুখস্থ করে আসছি? না, মুখস্থও করি নাই, এগুলি করতে 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 হয়ে যায় যে তুমি নিজেই বুঝবা। যখন তুমি বেশি বিক্রিয়া করবা, যখন তুমি বেশি বেশি ইলেকট্রন বিন্যাস করবা, তখন তুমি বুঝেই যাবা যে এর যোজনী এত, এর যোজনী এত, ঠিক আছে। তারপর আমি দেখো, তুমি যদি সোডিয়ামেরটা এইভাবে করতে চাও, 1s², 2s², 2p6, 3s1, 3s1 হয়। আমরা তো ইলেকট্রন বিন্যাস শিখেইছি। এই যে দেখো, এইটা হচ্ছে এর যোজনী। আমি যদি পটাশিয়াম করতে চাই, 1s², 2s², 2p6, 3s², 3p6, আমি জায়গা খালি রাখলাম, 3p6, 3d। দেখো তো 1s², এখানে কত? 4 আর 6, 10, 12, 12 আর হচ্ছে এইটা হচ্ছে 12, আর আমার দরকার হচ্ছে 19 মিলাইতে হবে। তাহলে হচ্ছে আমার দরকার হচ্ছে 12, আমার 7 দরকার, ঠিক আছে। এখানে কত আছে? 7, তাহলে এইটা হয়। দেখো তো এখন হয় কি না? 10, এইটা হচ্ছে 10, 10 আর 2 কত? 12, 12 আর 6 কত? 18, 18 আর 1 কত? 19। তার মানে এর যোজনী কত? এর যোজনী অবশ্যই 1। এই যে দেখো, শেষে দিয়ে আমার 1 আসছে, শেষে দিয়ে যাই আসবে ওইটাই যোজনী। আরেকটাকে তোমরা খেয়াল রাখছো না? ওইটা দরকার নাই, ওইটা এখন বিকালে প্যাঁচ লাগাই ফেলবা। তারপরে দেখো ক্যালসিয়াম, আমি যদি ক্যালসিয়াম, দেখো আমরা সোডিয়াম করেছি, আমরা পটাশিয়াম করেছি, ম্যাগনেশিয়ামও সেম। ধরো আমি যদি এখানে ম্যাগনেশিয়ামটা করি, ম্যাগনেশিয়াম হচ্ছে 12, 1s², 2s², 2p6, 3s²। তাহলে সর্বশেষ কত কত যুক্ত হয়েছে? 2 না? তার মানে এর যোজনী হচ্ছে 2। আর আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কি সবসময় সোডিয়াম প্লাস লিখি না যখন ইলেকট্রন দিতে চাই? তার মানে এখানে কয়টা প্লাস? একটা। তার মানে যোজনী 1 বলেই আমরা এখানে সোডিয়াম প্লাস দিয়েছি। আমরা কি পটাশিয়াম প্লাস লিখি না? তার মানে যোজনী একটাই দিতে পারে। এইভাবে মানে এইটা নিয়ে দেখো আমি কত প্যাসে পুষে রিসার্চ করাচ্ছি, তোমার দেখবে এটা মুখস্থ হয়ে গেছে। ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমরা কি লিখি? ম্যাগনেশিয়াম 2+ লিখি না? তার মানে যোজনী 2। ম্যাগনেশিয়াম 2+ লিখি মানে কি? এর যোজনী 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো তো, কোনোদিন দেখছো অ্যালুমিনিয়াম প্লাস লিখতে? কোনোদিন দেখছো অ্যালুমিনিয়াম 2+ লিখতে? দেখো নাই, বাট তুমি কিন্তু দেখেছো অ্যালুমিনিয়াম 3+ লিখতে। তার মানে কি? তার মানে বেসিক দ্বারা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী 3। তারপরেও যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, তোমরা খেয়াল করো,
তারপরেও যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে চাই, ধরো আমি অ্যালুমিনিয়াম করলাম, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাহলে কি 1s² 2s², 2p6, এখানে হয়ে গেছে 10, 2p6, 3s² 3p1। এখন যোজনে কি তুমি 1 ধরবা না? এটাই বললাম প্র্যাকটিস করতে হবে। এদিকে 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 দেখাও, এখানে কি যোজনে তুমি 1 ধরবা না? এর ঘটনা তো 3-এর মধ্যে, এর ঘটনা তো 3-এর মধ্যে, তো আলাদা আলাদা যুক্ত হয় নাই। যেমন সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আলাদা যুক্ত হয়ে গেছে, যার কারণে আমি 1 ধরছি। দেখো 3-এর ভিতরেই কিন্তু আছে, তার মানে এর যোজনী কত? এই যে 2, এই যে 1, এই হয়েছে 3, এর যোজনী 3। আর আমি তো আরেকটা বলে দিলাম যে পরীক্ষার হলে তো তোমার এত সময় নাই, পরীক্ষার হলে কি তোমার এত সময় আছে ইলেকট্রন বিন্যাস করে যোজনী বের করা? তুমি মাথায় খেয়াল রাখো, আমরা তো কখন সবসময় অ্যালুমিনিয়াম 3+ লিখি। আচ্ছা, তারপরে দেখো আয়রনের 2টা, এটা মুখস্থ রাখতে হবে, 2 আর 3। জিঙ্ক, জিঙ্কেরও সেম 2, লেড 2টা, নাইট্রোজেন 3-5। আচ্ছা, সিলভার একটা, ফ্লোরিন একটা, ক্লোরিন 1। দেখো ক্লোরিনের বিষয়টা দেখো, এগুলি সব এইভাবেই মনে রাখতে হবে। ফসফরাস হচ্ছে 3-5। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এইটা নিয়ে একটা আলোচনা পাবা, PCl3 আর PCl5। এই যে দেখো ফসফরাসের যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, কপার হচ্ছে 2টা, কপারের ব্যবহৃত হয় এটা দরকার নাই, কপারে লাগে হচ্ছে এইটা, কপার 2+। দেখবা কপার 2+ আমরা ইউজ করি। ঠিক আছে, আমরা আরও ইউজ করি হচ্ছে এখান থেকে, যেমন ক্লোরিন একটা যদি আমি তোমাকে দেখাইতে চাই, দেখো ক্লোরিন একটা হচ্ছে আমি তোমাকে দেখাই যে ক্লোরিনের ঘটনাটা কি ঘটে। এই যে ক্লোরিন, ক্লোরিন কত? 17। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s², 2s², 2p6, 3s², 3p, এখানে 10, 12। হ্যাঁ, ক্লোরিন তো একটু আগে মনে হয় দেখাইলাম নাকি? না, দেখাই নাই। এই যে দেখো, এখন দেখো এই টাইপের কিন্তু একটু আগে আমরা একটা করে আসছি, এ কিন্তু এখনো 3-এর ভিতরেই আছে, 3কে ক্রস করে নাই, তার মানে 3-এর ভিতরে কয়টা আছে? এই যে 2টা আছে, 2 আর 5 কত? 7, তার মানে ক্লোরিনের যোজনী কত? 7। তাই আসে না? হিসাবে তো এইটাই আসে যে ক্লোরিনের যোজনী 7। আসলে কি ক্লোরিনের যোজনী 7? দেখো ভুল থেকে সঠিকটা শিখতে হবে। ক্লোরিনের যোজনী আসলে 7 তো না, ক্লোরিনের যোজনী তো 7 না, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এতক্ষণ কি বললেন? বলছি, আমি যা বলছি ঠিকই বলছি। দেখো ক্লোরিনের দরকার, আমি সবাই মনে রাখবো, সবাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, মানে সবাই হয় 10, মানে তোমাদের বেশি 10 আর 18 লাগে, মানে নিয়ন আর আর্গনটাই বেশি লাগে। ঠিক আছে, বেশি না, এই 2টাই ব্যবহার হয়, নিয়ন আর আর্গন। তাহলে এখন দেখো আর্গন তো হচ্ছে 18, তাহলে দেখো ক্লোরিনের আছে 17, আমি এখানে 7 পাইছি, তার মানে তার স্টেবিলিটির জন্য আর একটা ইলেকট্রন দরকার, তাহলেই সে 18 হয়ে যায়। তার মানে যোজনী কত? 1। আর আমরা তো সবসময় লিখি ক্লোরিন মাইনাস, তার মানে এর যোজনী 1। এইভাবে হচ্ছে মনে রাখবা চিহ্নতান্ত্রিকভাবে, যেমন আমরা লিখি সবসময়। কোনোদিন কি দেখছো সোডিয়াম 2+ লিখতে? দেখো নাই তো, দেখো নাই, তুমি কিন্তু দেখছো সোডিয়াম প্লাস লিখতে, তার মানে কত? সোডিয়াম প্লাস হচ্ছে এর যোজনী কত? 1। তুমি কি কখনো দেখছো কপার 3+ লিখতে? দেখো নাই, বাট তুমি কিন্তু দেখছো কপার 2+ লিখতে, তার মানে যোজনী কত? 2। তুমি কিন্তু কখনো দেখো নাই, আমি যদি তোমাকে বলি যে তুমি কিন্তু কখনোই দেখো নাই যে হচ্ছে ক্লোরিন ক্লোরিন 3- লিখতে, দেখছো না? কিন্তু তুমি কিন্তু দেখছো ক্লোরিন মাইনাস লিখতে, তার মানে যোজনী কত? 1। এই যে সালফার 2 4 6, কার্বন হচ্ছে 2 4, হ্যাঁ, এগুলি একটু এইভাবে খেয়াল রাখতে হবে। অক্সিজেন হচ্ছে 2। তার মানে আমি যদি তোমাকে ক্লিয়ারেন্স দিয়ে বলি বিষয়টা, আশা করি এখন যদি আমি এক ইকুয়েন্সে নিয়ে, মানে সিকুয়েন্সিয়ালি ধারাতে নিয়ে আসি, সেই বিষয়টা হচ্ছে কি দেখো, হাইড্রোজেন হচ্ছে 1, লিথিয়াম হচ্ছে 1, সোডিয়াম 1, পটাশিয়াম 1, ম্যাগনেসিয়াম 2। কারণ আমরা কখনোই ম্যাগনেসিয়াম প্লাস দেখি নাই, আমরা সবসময় কি দেখছি? ম্যাগনেসিয়াম 2+। ঠিক আছে, তারপরে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্যালসিয়াম 2+ দেখছি না, তার মানে ক্যালসিয়ামের যোজনী 2। অ্যালুমিনিয়ামেরটা তো বললাম, অ্যালুমিনিয়াম আমরা কি দেখছি? 3+ দেখছি। ঠিক আছে, তার মানে আয়রনের ক্ষেত্রে হচ্ছে 2টা, আয়রনেরটা একটু সামনেই পাবা, আয়রন 2+ দেখছি আমরা, আর আয়রন 3+ দেখছি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে জিঙ্ক, জিঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি দেখছি? জিঙ্ক 2+, জিঙ্কের ক্ষেত্রে আমরা জিঙ্ক 2+ দেখেছি। সিলভার হচ্ছে 1, ফ্লোরিন হচ্ছে 1, ক্লোরিন 1, ব্রোমিন 1, এই যে বোরন
3 তোমাদের পরীক্ষায় এই জিনিসগুলি একটু আসে, তুমি 3-4 বার যদি এই জিনিসগুলি একটু চোখ বুলাও দেখবা জিনিসগুলি ক্লিয়ার হয়ে গেছে। আর আমার কথাটা যদি মনে রাখো, আশা করি তোমার এই যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন নিয়ে আর কোনো প্রকার প্রবলেম থাকবে না। আজকে এই জিনিসগুলি খুবই একটু বেসিক্যাল আলোচনা, যার কারণ হচ্ছে আমরা আজকে এই বেসিক পার্টটার জন্য এতটুকুই ক্লাসটা থাকবে। হ্যাঁ, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে এবং এই চ্যাপ্টার কন্টিনিউয়াসলি চলবে। সকলকে ধন্যবাদ। ধরো যৌগমূলকের নাম, সংকেত, আধান এবং যোজনী সব বাদ দেও, পরীক্ষায় প্রশ্ন আসবে এই জায়গাটা থেকে। খেয়াল করো, আমি যখন তোমাদের পড়িয়েছিলাম তখন আমি একটা জিনিস বলেছিলাম যে হচ্ছে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে যোজনী শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন নেই, কিন্তু যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আধান এদের যোজনী নির্দেশ করে। এই জায়গাটা আমি শুধু তোমাকে দাগিয়ে দিলাম, বাট এটার স্পেসিফিক্যালি তুমি এখান থেকে বুঝে তুমি পরীক্ষায় আনসার করতে পারবা না। তোমাকে আমার কথাটা বুঝতে হবে, ঠিক আছে? আমার কথাটা হচ্ছে তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। চলো আমরা দেখি। দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়াম। আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরো এটা হচ্ছে অ্যামোনিয়াম, NH4+। আচ্ছা, একটা আগে বুঝো, তাহলে দেখবে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? দেখো, এই যে ধরো তোমাকে এটা পরীক্ষায় দিল, এই প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় দিয়েছে, তোমাকে দিয়ে বলল দুইটা কথা। দিয়ে কয়টা কথা বললো? দুইটা কথা। একটা বললো যে এর আধান কত, আরেকটা বললো এর যোজনী কত। ঠিক আছে, খেয়াল করো, এর আধান কত? এই যে এটা হচ্ছে এর আধান। আধান মানে কি? চার্জ। তার মানে কয়টা চার্জ আছে? একটা চার্জ আছে, তার মানে আধানে চিহ্ন দিতে হয়, তাইলে এর আধান কত? +1। বাট এই আধানটাই হচ্ছে এর যোজনী। মনে রাখবা, আধানের সংখ্যাটাই হচ্ছে এর যোজনী, কিন্তু যোজনীতে কোনো চিহ্ন হবে না। ভাইয়েরা, কথাটা কি ক্লিয়ার? আমি কি বলেছি? আমি বলেছি যে আধানটাই হচ্ছে এর যোজনী, বাট যোজনীতে কোনো কি হবে না? কোনো চিহ্ন হবে না। তার মানে এখানে কত আছে? 1। তার মানে যোজনীয় হচ্ছে 1। এইভাবে হচ্ছে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে। ধরো আমি আরেকটা নিলাম, আমি নিলাম হচ্ছে তোমার সালফাইড, SO3 2-। তোমাকে পরীক্ষায় দিল যে হচ্ছে এটার আধান কত এবং এটা যোজনী কত। আমি বলেছি যে আধান যা, যোজনীয় তা। আধানের চিহ্ন হয়, যোজনীতে চিহ্ন হয় না, রাইট? তার মানে এর আধান হচ্ছে কত? -2। এর আধান হচ্ছে -2, কিন্তু এর যোজনী কত? এর যোজনী হচ্ছে, আমি এখানে সহজভাবে লিখে দিচ্ছি, এর যোজনী হচ্ছে কি? শুধু 2। এর যোজনী হচ্ছে শুধু 2। কথাটা কি ক্লিয়ার? এখান থেকে কিন্তু তোমরা একটা এমসিকিউ পাবা, খুব ইম্পর্ট্যান্ট জায়গা এবং খুবই একটা বেসিক জায়গা। এবং তোমাদের এই স্ট্রাকচারাইজেশন ফর্মুলাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কোনটা হচ্ছে, ঠিক আছে? এই যে স্ট্রাকচারাইজেশন ফর্মুলাটা অনেক সময় দেখবা পরীক্ষায় কার্বনেট আসছে, আমরা যখন 11 অধ্যায়ের জৈব যৌগ পড়ব তখন এই জায়গাগুলি আমাকে খুব টানবে। দেখেছো, আমি কিন্তু তোমাকে অ্যাডভান্স বলে দিচ্ছি যে কোন জায়গাটায় গিয়ে তুমি এগুলির ইউজ পাবা। তার মানে বুঝতে পারতেছো প্রত্যেকটা টপিক কতটা ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আমরা শেষ করছি। দেখো, এখানে বলতেছে সালফেট, ঠিক আছে? এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল যে এটার আধান কত, তার মানে আধান হচ্ছে -2। এখন তোমাকে প্রশ্ন দিল এটার যোজনী কত, এটার যোজনী হচ্ছে 2, কোনো চিহ্ন হবে না। আচ্ছা, এখন একটা জিনিস খুব সিম্পলি খেয়াল করো, এটা তোমরা খেয়াল করো না, অনেক সময় এমসিকিউতে দেয় যে ধনাত্মক যৌগমূলক কারা। তুমি চিন্তা করো যে ধনাত্মক যৌগমূলক আবার কোথায় থেকে আসলো, ঠিক আছে? দেখো, পৃথিবীতে এই যে আমাদের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড বা এই মহাবিশ্ব, এখানে 2টা মাত্র ধনাত্মক যৌগমূলক আছে। কয়টা ধনাত্মক যৌগমূলক আছে? 2টা। কয়টা আছে? 2টা আছে। একটা হচ্ছে অ্যামোনিয়াম, আরেকটা হচ্ছে ফসফোনিয়াম। খেয়াল করো, এই যে ভাইয়ারা খেয়াল করো, এই যে দেখো অ্যামোনিয়ামের মধ্যে প্লাস আছে আর ফসফোনিয়ামের মধ্যে কি প্লাস আছে। এছাড়া দেখো সবগুলি ঋণাত্মক, ঠিক আছে? খেয়াল করেছো এই জায়গাটা? এই জায়গাটা কিন্তু যখন তুমি অ্যাডভান্স লেভেলে তোমাকে যখন কেউ প্রশ্ন করতে চাইবে তখন এই জায়গাটা বলবে যে বলো তো যে পৃথিবীতে ধনাত্মক যৌগমূলক কয়টা? তোমাদের সিলেবাস অনুযায়ী 2টা। একটা হচ্ছে অ্যামোনিয়াম NH4+, আর একটা হচ্ছে ফসফোনিয়াম PH4+। এই 2টা হচ্ছে ধনাত্মক। আচ্ছা,
আরেকটা জিনিস খেয়াল করো, একটা হচ্ছে ফ্যাট আর একটা হচ্ছে ফাইট, একটা হচ্ছে ট্র্যাট আর একটা হচ্ছে ট্রাইট। এগুলি কিন্তু প্যাচ লাগে তোমাদের পরীক্ষার হলে যখন প্রশ্ন দেয়। এগুলি ট্রিক্স শিখবা না। কেন ট্রিক্স শিখবা না? কারণ ট্রিক্স মনে রাখবা ওই মুহূর্তের জন্য প্রযোজ্য, যা পরীক্ষার মধ্যে টিচারে ওইভাবেই প্রশ্নটা করবে, যেন তুমি ট্রিক্স দিয়ে যেন সলভ করতে না পারো, তুমি যেন বেসিক দিয়ে সলভ করতে পারো, কারণ টিচার তো জানে বিষয়টা। দেখো সালফেট, এই যে ফ্যাট যখন আমি বলবো তখন হচ্ছে 4, খেয়াল করেছো? আমি যখন ফ্যাট বলতেছি তখন হচ্ছে 4, আমি যখন ফাইট বলতেছি তখন হচ্ছে 3। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে এখানে একটা ট্রিক্স শিখাই। দেখো এই যে ফাইট 1 2 3, 3টা অক্ষর আছে তার মানে 3, আর ফ্যাট, ফ্যাট 2টা অক্ষর আছে তার মানে এটাকে ডাবল করে দাও, এই যে 4। আশা করি এই দুইটা আর ভুলবা না। এখন আসো ট্র্যাট এবং ট্রাইট। দেখো ট্র্যাট হচ্ছে 3, ট্র্যাট হচ্ছে কত 3, আর ট্রাইট হচ্ছে 2। এটা কিভাবে মনে রাখবা? দেখো ট্রাইটের মধ্যে এই যে ই আছে না, ই, আমরা 2 বানামটা লিখি কিভাবে? এভাবে লিখি না, ই দিয়া, তার মানে ট্রাইট হচ্ছে কত 2। আশা করতেছি ভাইয়ারা, আশা করতেছি এই যে ট্রাইট, ট্র্যাট, ফ্যাট, ফাইট, এই উচ্চারণ সম্পর্কিত সাংখ্যিক মানটা তোমরা আর পরীক্ষাতে প্যাচ লাগাবা না। আশা করছি এই জায়গাটা তোমাদের টোটাল ক্লিয়ার। দেখো আমরা এইটার উপরে কতক্ষণ আলোচনা করেছি, মানে আমি চাচ্ছি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে অন্তত ক্লাস বেলের স্টুডেন্টরা যেন ফুল মার্কটা নিয়ে আসতে পারে, 1-এ 1। এখান থেকে এমসিকিউ আসবে, কখনো ক নাম্বারের প্রশ্ন আসবে না, আসবে এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যৌগের রাসায়নিক সংকেত, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এই জিনিসগুলি দেখে তোমরা খুবই ভয় পেয়ে যাচ্ছ যে এত এত কথা লেখা। ভাই এইগুলি তুমি কখনো বাংলা লেখা পড়ে তুমি কখনোই বুঝবা না কিছু, ঠিক আছে? এগুলি অটোমেটিক্যালি হয়ে যায়, আমরাও এগুলি কখনো পড়ি নাই, হ্যাঁ, বাট আমিও রুল বলতে পারবো না এটা থাকলে এটা, কিন্তু আমি জানি কেন, আমার সিস্টেমে হয়ে গেছে, তোমাদেরও সিস্টেমে হয়ে যাবে। খেয়াল করো, যেমন আমি যদি বলি তোমাকে যে এই যে পানি, ধরো আমি এখানে হচ্ছে পানি লিখলাম H2O, খেয়াল করো আমার কথাটা, সহজ জিনিসটা দিয়ে আমরা বুঝি। ধরো পানি দিলাম আমি এখানে H2O। এখন খেয়াল করো, তোমাকে যদি টিচার এইটা দিয়ে যদি জিজ্ঞেস করে এর এখানে অক্সিজেনের যোজনী কত, তোমাকে জিজ্ঞেস করলো যে এখানে কি অক্সিজেনের যোজনী কত, একটা কথা মনে রাখবা, যোজনের সবসময় ইন্টারচেঞ্জ হয়, যোজনের ইন্টারচেঞ্জ হয়, তার মানে এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, হাইড্রোজেনের কিছু নাই মানে 1 আছে, বুঝছো? যেমন আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, খেয়াল করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তোমাকে টিচার জিজ্ঞেস করলো বলো তো ক্লাস বেলের স্টুডেন্টরা যে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত, আমি বলেছি যোজনীর ইন্টারচেঞ্জ হয়, মানে এর যোজনী এ পায়, এর যোজনী এ পায়, ঠিক আছে? মানে এটা 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 কীভাবে বলতে পারি আমি, যে ধরো হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের যোজনীটা হচ্ছে ক্লোরিন পাচ্ছে, ক্লোরিনের যোজনীটা হচ্ছে ম্যাগনেসিয়াম পাচ্ছে, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী এখানে কত 2, এই যে 2, তার মানে ক্লোরিনের যোজনী কত 1, তার মানে আমি এখানে লিখতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এইভাবে হচ্ছে এইটা প্রকাশ করে, যেটাকে কেমিক্যাল ফলমরা বা রাসায়নিক সংকেত বলা হয়। আমার কথাটা কি ক্লিয়ার? ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই তোমাকে, এই যে ধরো দিলাম অ্যালুমিনিয়াম 3। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম ভাইয়া বলো তো এখানে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডে অ্যালুমিনিয়ামের যোজনী কত? তো আমি বলেছি যোজনীর ইন্টারচেঞ্জ হয়, তার মানে এর মূল যোজনী হচ্ছে এইটা, অ্যালুমিনিয়ামের মূল যোজনী হচ্ছে এইটা, তার মানে অ্যালুমিনিয়াম কত যোজনী 3, তার ধরেনের যোজনী কত কিছু নাই মানে 1। আশা করি তোমরা এই 3টার মাধ্যমে বুঝে গেছো যে যৌগমূলক থেকে কিভাবে যোজনী বের করতে হয়। আমি যদি আরেকটা উদাহরণ ধরি, ধরো আমি দিলাম SiCl4, এটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, এই যে 4 থাকলে টেট্রা, 3 থাকলে ট্রাই, 2 থাকলে ডাই, 1 থাকলে মোনো, এগুলো আমি শিখাবো, সামনে শিখাবো, আমরা যখন জৈব যৌগ শিখবো তখন হচ্ছে এটা আমরা ক্লিয়ার হয়ে যাবো আরও, ঠিক আছে? এখন একটু হালকা বেসিক দিয়ে রাখলাম। দেখো এখন তোমাকে টিচার জিজ্ঞেস করলো বাচ্চারা বলো তো সিলিকনের যোজনী কত, আমি বলে দিছি 4, কেন? কারণ এই যে প্রলয় ভাইয়া বলছিল যে হচ্ছে কি এই যে 4 এটা ইন্টারচেঞ্জ হচ্ছে, তার মানে এর মেইন যোজনী হচ্ছে এইটা, তার মানে সিলিকন 4, ক্লোরিনের কিছু নাই মানে কি আছে 1 আছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে একটা যৌগ থেকে তুমি রাসায়নিক অবস্থা বের করতে পারবা। আচ্ছা এখন ধরো তোমাকে টিচার বলল তুমি নাইট্রোজেনের সংকেত লেখো,
এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবা। আমি যে কথাটা এখন বলতেছি এটা নিয়ে তোমাদের পরীক্ষার হলে কনফিউশন হয়। টিচার যখন নাইট্রোজেনের কথা বললো তখন তুমি চিন্তা করো যে টিচার যে আমাকে নাইট্রোজেনের কথা বললো, আমি কি N2 লিখবো না N লিখবো? এইটা একটা তোমাদের কোটি টাকার প্রশ্ন, মানে ট্রিলিয়ন টাকার প্রশ্ন হচ্ছে এটা, যে হচ্ছে কি আমি N2 লিখবো না N লিখবো। ধরো আমি বললাম যে ক্লাস ভ্যালের স্টুডেন্টরা তোমরা হচ্ছে নাইট্রোজেনের সংকেত কমেন্টে জানাও। আলটিমেটলি তোমার কাছে হচ্ছে আমি এইটা জানতে চাইছি, এইটা N2, আমি N2 জানতে চাইছি। এটা মাথার মধ্যে একবারে ঢুকে আনো যে আমি হচ্ছে তোমার কাছে কি জানতে চাইছি, আমি তোমার কাছে হচ্ছে N2 জানতে চেয়েছি। ধরো আমি তোমাকে বললাম বাচ্চারা তোমরা সবাই হচ্ছে ক্লোরিন 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 লেখো, ক্লোরিন লেখো। আলটিমেটলি আমি তোমার কাছে হচ্ছে এইটা জানতে চেয়েছি, এই যে ক্লোরিন, এই কথাটি হচ্ছে এখানে লিখছে। যেমন ওজন, এই যে O3, ঠিক আছে, ওজন, এই যে এই কথাটাই দেখো এখানে বলা আছে, এগুলো হচ্ছে এক একটা অণু। এই কথাটাই দেখবে অনেক ঘুরায় পেঁচে পেঁচে ঘুরায়, মানে সহজ জিনিসটা হচ্ছে কঠিন করে লিখেছে, যার কারণে হচ্ছে তোমাদের এই সমস্যাটা হয়। এখন দেখো ভাইয়ারা, সব কিছুরই কিন্তু ব্যতিক্রম হয়, আর ব্যতিক্রমটাই প্রশ্ন আসে। এখন তোমাকে টিচার বলল যে বাবারা তোমরা হিলিয়ামের সংকেত লেখো তো, এখন কি তুমি H2 লিখবা? তুমি কি এইটা লিখবা? কখনোই না, কখনোই না, কখনোই না, কখনোই তুমি এটা লিখবা না। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসের অণুগুলি, নিষ্ক্রিয় গ্যাসগুলি অণু গঠন করে না। তাই হিলিয়ামকে বোঝাতে শুধু কি লিখতে হয়? H লিখতে হয়, H লিখতে হয়, হিলিয়ামকে লিখতে হয় কি H। আবার কিছু আছে হচ্ছে যে আয়রন, কিছু কিছু আছে ব্যতিক্রম, যেমন আয়রন, আয়রনের ক্ষেত্রে কি লিখতে হয়? শুধু Fe লিখলেই চলে। আয়রনের ক্ষেত্রে কি লিখতে হয়? শুধু Fe লিখলেই চলে, ঠিক আছে। এখানে হচ্ছে এই বিষয়গুলি। তারপরে ধরো যে এই জায়গাটা আমি হচ্ছে তোমাদের বুঝাইয়া ফেলছি, এই যে ধরো এটা একটু আগে বুঝাই আসছি, দেখছো এটা আমি কিন্তু জানতাম না এটা এখানে আছে, দেখো এটা কিন্তু আমি বুঝাইছি তোমাদের। ধরো তোমাকে বললো Al2O3 ডাই অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এরকম একটা কিছু বললো, ঠিক আছে, নামকরণ আমি শিখাবো, ভয় পাওয়ার কিছু নাই। এখন তোমাকে এখানে বললো যে বলো তো এখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত, বলো তো এখানে অক্সিজেনের যোজনী কত। আমি কি বলেছিলাম ভাইয়ারা? আমি কিন্তু বলেছি যে যোজনীর সবসময় কি ঘটে? ইন্টারচেঞ্জ ঘটে, মানে আকাশেরটা বাতাস পায়, বাতাসেরটা আকাশ পায়। বিষয়টা হচ্ছে এরকম, মানে আকাশের খাবার বাতাস নেয়, বাতাসের খাবার আকাশ নেয়। ঠিক একইভাবে দেখো ইন্টারচেঞ্জ, তার মানে কি এই যে তিন, এই যে তিন, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই যে তিন, এই তিন হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী, আর এই যে দুই, দুই হচ্ছে অক্সিজেনের যোজনী। এই যে বললাম আকাশেরটা বাতাস খাবে, বাতাসেরটা আকাশ খাবে, ঠিক আছে। তার মানে অ্যালুমিনিয়াম কত? 3, আর অক্সিজেন কত? 2, অক্সিজেন কত? 2। এই কথাগুলি হচ্ছে এখানে লেখা। এই যে দেখো এটা, দেখো তুমি যদি ভাইয়া এই বাংলা লেখা পড়ে 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 বুঝতা শিখতা, তাহলে তুমি কিছুই বুঝতা না, মানে বুঝতা কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্লিকেশন করতে পারতা না। আমি কিন্তু তোমাকে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছি, অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসবে ওইটা শিখাচ্ছি। দেখো এখানে বলছে কি Mg3PO4 2, তোমাকে বললো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত, তোমাকে বললো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত। আমি বলেছি যোজনীর ইন্টারচেঞ্জ ঘটে, এটা কিন্তু মূলক, এটা কিন্তু আমরা এই যে বলছিলাম যে মূলক চিনতে হইলে ওই চারটা লাগবে, এটা হচ্ছে মূলক। তার মানে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে এখানে অবভিয়াসলি 2। আর ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী অবশ্যই হচ্ছে 3, 3, আর এটা হচ্ছে 2। এই কথাগুলো এখানে লেখা। এই যে দেখো, এই যে দেখো, এই যে জায়গাটা তোমাকে বললো এটার অ্যালুমিনিয়ামের যোজনী কত আর সালফেটের যোজনী কত। এখন তুমি কি করবা? অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে এই যে ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ হচ্ছে এই যে 3, আর সালফেটের যোজনী কত? SO4, এটার যোজনী কত? 2, কারণ এইটা এ পাইছে, এইটা এ পাইছে। আশা করি তোমাদের এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। এইগুলি পরীক্ষার প্রশ্ন, এগুলি MCQ, এখান থেকে কিন্তু কখনো রিটেন আসবে না, ইভেন কি ক নাম্বারের প্রশ্ন আসবে না, ঠিক আছে। এগুলি MCQ আসবে, লিখবে নিচের কোন সংকেতটি সঠিক। ধরো এরকমভাবে একটা দিয়ে দিবে, যে দিয়ে বলবে নিচের কোন সংকেতটি সঠিক, এই যে এরকমভাবে দিতে পারে যে কোন সংকেতটি সঠিক, Al2O3, তারপরে তোমাকে দিতে পারে Al3O2, ধরো এরকম একটা দিল, দিয়া বললো কোনটা সঠিক। এখন তুমি তো জানো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3,
আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কারণ এগুলি আমরা আগেই পড়ে আসছি কোনটার যোজনী কত। আর তুমি জানো যোজনী সবসময় ইন্টারচেঞ্জ হয়, তো যোজনী যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে অ্যালুমিনিয়াম তো 3-এ থাকবে না, এই 3 চলে যাবে এখানে, আর অক্সিজেনের যোজনী 2, এই 2 তো এখানে থাকবে না, এই 2 তো চলে আসবে এখানে, তার মানে এইটা ভুল। এটা কি, এটা টোটালি হচ্ছে ভুল। তার মানে সঠিক কোনটা, এইটা সঠিক। কেন সঠিক, এই যে দেখো যোজনীর ইন্টারচেঞ্জ ঘটছে। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখন এই কথাটাই হচ্ছে এখানে বলে দিছে, ঠিক আছে, এই কথাটাই হচ্ছে এখানে বলে দিছে, এই কথাটা হচ্ছে এখানে, এই কথাগুলি যা বলছি তোমরা, আমি যা বলছি এটাই শুধু মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার না, আমি যা বলছি এটাই মনে রাখো, এনাফ ইজ এনাফ। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা পড়ায় না, বাট এখান থেকে প্রশ্ন আসে, সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী খুব ইম্পর্ট্যান্ট। যে এখন তুমি সুপ্ত যোজনীর নামই শুনো নাই, তুমি এই সুপ্ত যোজনীর নামও শুনো নাই। আমি একটা নিউ পেজ নিচ্ছি তোমার সুবিধার জন্য। ধরো তোমাকে দিল সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী, ধরো তোমাকে বললো Fe2Cl2 আর হচ্ছে FeCl3, হ্যাঁ এইটা তোমাকে দিল, দিয়ে বললো এর সুপ্ত যোজনী কত, এর সুপ্ত যোজনী কত। এইভাবেও বলবে না, এত রেডিমেড দিবে না, দিবে হচ্ছে আয়রনের সুপ্ত যোজনী কত। তাহলে আয়রনের যোজনী কিন্তু 2টা, একটা হচ্ছে আয়রন 2+, আর একটা হচ্ছে কি আয়রন 3+। সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সর্বনিম্ন যোজনী। তা আয়রনের সর্বোচ্চ যোজনী কত, 3, আর সর্বনিম্ন যোজনী কত, 2। তার মানে 3-এর থেকে 2 গেলে কত থাকে, 1। তার মানে এটাই হচ্ছে কি এর সুপ্ত যোজনী। তুমি মনে রাখবা যে সর্বোচ্চ যোজনী এবং সর্বনিম্ন যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয়। সুপ্ত মানে হচ্ছে সুডু, সুডু, এই যে পি সুডু, ঠিক আছে, পি সুডু, সুডু মানে হচ্ছে ছদ্ম বা ছদ্ম, অনেক অনেক নামে বলে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যোজনী সম্পর্কিত যা আছে আমরা ক্লিয়ার করেছি, আমরা যোজ্যতা ক্লিয়ার করেছি, আমরা যোজ্যতা ইলেকট্রন ক্লিয়ার করেছি, আমরা যৌগমূলক ক্লিয়ার করেছি, আমরা ক্লিয়ার করেছি রাসায়নিক সংকেত লেখার নিয়ম, আমরা ক্লিয়ার করেছি যোজনীর ভিতরে কিছু কথা আছে ওই জিনিসগুলি। এখন চলো আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে কি আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। তুমি সব কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো, ঠিক আছে, আমার কথা শুনলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইসব গল্পগুজব বাদ দাও, আমার কথা শোনো। যে মনে রাখবা আণবিক সংকেত হচ্ছে তুমি যা জানো, তুমি যা জানো, আর গাঠনিক সংকেত হচ্ছে হাড্ডি মাংস, হাড্ডি মাংস। ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি পানির সংকেত বলো তো, তখন তুমি কি বললা, H2O, বা একটু সহজ দেখে দিই, বলো তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি মিথেনের সংকেত বলো তো, তুমি আমাকে কি বলবা, CH4 বলবা না, হ্যাঁ CH4 বললা। তুমি আমাকে যেটা বলেছো এইটা হচ্ছে আণবিক সংকেত। ভাই খেলাটা বুঝো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আণবিক সংকেত। তুমি আমাকে যেটা বলেছো সেটা হচ্ছে আণবিক সংকেত। এখন তোমাকে আমি বললাম যে CH4 এর গাঠনিক সংকেত লিখো তো, তখন তুমি লিখবা হচ্ছে এই যেটা, কার্বনের হাত কয়টা, 4টা, H H H H, এইটা হচ্ছে আণবিক সংকেত, আর এইটা হচ্ছে গাঠনিক সংকেত। দেখো তো আমরা হাড্ডি মাংস বের করছি না, এটাই আমি বলেছি যে গাঠনিক সংকেত মানে হাড্ডি মাংস, আর আণবিক সংকেত মানে তুমি যা জানো। এখন যদি ধরো আমি এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটা হচ্ছে তারা দিয়েছে, যেভাবেই দেখ আমার দরকার নাই। ধরো আমি যখন পানির ক্ষেত্রে যদি দেখি, ধরো এটা কেন্দ্র পরমাণু হচ্ছে অক্সিজেন, এই যে আমি যদি বলি পানি, এই যে এইটা হচ্ছে এর আণবিক সংকেত, এইটা হচ্ছে কি আণবিক সংকেত। এখন তোমাকে পরীক্ষার হলে বললো পানির গাঠনিক সংকেত নিচের কোনটি সঠিক। তার মানে আমরা বলেছি গাঠনিক সংকেত মানে হাড্ডি মাংস। তার মানে দেখো এই যে অক্সিজেনের 2টা হাইড্রোজেন, এইটা হচ্ছে কি গাঠনিক সংকেত। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, কয় না, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, বিষয়টা হচ্ছে এরকম। এই যে দেখো আমি মিথেনটা কিন্তু অলরেডি তোমাদের আমি বুঝিয়েছি, এইগুলোই পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানবো অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম, ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এখান থেকে
প্রশ্ন আসে হয় গ নাম্বারে না হয় ঘ নাম্বারে। প্রশ্নের কাঠামোটা হচ্ছে এরকম, উদ্দীপকের কোন মৌলটি অষ্টক নিয়ম মানে, উদ্দীপকের কোন মৌলটি অষ্টক নিয়ম মানে না, অথবা প্রশ্নটা দেয় হচ্ছে এ মৌলটি অষ্টক নিয়ম মানলেও বি মৌলটি অষ্টক নিয়ম মানে না, অথবা প্রশ্ন দেয় হচ্ছে ধরো সালফার ট্রাইঅক্সাইড দিয়ে বলবে যে এখানে অষ্টক নিয়ম প্রযোজ্য না দ্বিত্ব নিয়ম প্রযোজ্য। এই টাইপের প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় আসে, মানে তিনটা স্ট্রাকচারাইজেশন ফর্মুলাতে প্রশ্নের রাইটিংটা লেখা থাকে, যে তিনটা কথা আমি বললাম। তো আমি যাই বলি না কেন আমাকে তো আগে বেসিকটা জানতে হবে। আমি যদি বেসিকটা না জানি আমি কখনোই পরীক্ষার খাতায় ফরমেশন ঠিকভাবে নিয়ে আসতে পারবো না এবং আমি মার্কও পাবো না। আমার কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে অষ্টক নিয়ম এবং হচ্ছে দুইয়ের নিয়ম। দেখো তো ভাইয়ারা, এখানে বলেই দিছে অষ্টক আর এখানে বলেই দিছে দুই, তার মানে কি? তার মানে ঘটনা হচ্ছে আমাকে সর্বশেষ 8 মিলাইতে হবে। গল্পগুজব পরে বুঝো, এদিকে 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 তাকাও, আগে আমার কথা শোনো। প্রথম হচ্ছে আমাকে 8 মিলাইতে হবে, আর এখানে বলে দিছে হচ্ছে 2-এর নিয়ম, তার মানে আমাকে 2 মিলাইতে হবে। আমার সব কিচ্ছা গাইনি বাদ, আমাকে অষ্টক নিয়ম বলেছে তার মানে আমাকে 8, আমার 2-এর নিয়ম বলেছে তার মানে আমার 2 বলুক এবং 8 বলুক, যাই বলুক, এদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে স্ট্যাবিলিটি অ্যাকোয়ার করা, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করা। আমার কথাটা কি বুঝতে পেরেছো ভাইয়ারা? যে এদের প্রাইম লক্ষ্য হচ্ছে যে আমার স্থিতিশীলতা অর্জন করতে হবে, যে আমি 8 দিয়ে যদি স্থিতিশীলতা অর্জন করতে পারি আমি 8কে ইউজ করব, আমি 2 দিয়ে যদি স্থিতিশীলতা অর্জন করি আমি 2কে ইউজ করব। দেখো আমি যা কথা বলতেছি সব হচ্ছে তোমার পরীক্ষার খাতাকে নিয়ে বলতেছি, পরীক্ষার খাতায় তুমি কিভাবে নিয়ে যাবা, বাট নেওয়ার আগে তোমাকে বেসিকটা আমি গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি, যেন তুমি পরীক্ষার হলে যদি ডিরেক্ট লাইনটাও ভুলে যাও, হ্যাঁ আমার কথার বেস করে যেন তুমি লাইনটা নিচ থেকে তৈরি করতে পারো, ওইটাই আমি বলে দিচ্ছি। এবং ক্লাসটা ভালোভাবে দেখো, যে অষ্টকের লক্ষ্য হচ্ছে আমার 8 মিলানো, অষ্টকের লক্ষ্য হচ্ছে আমার 8 আনতে হবে, এবং 2-এর নিয়মের লক্ষ্য হচ্ছে আমাকে 2 আনতে হবে। আমি 8 আনি এবং 2 আনি, আমার সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে আমার স্থিতিশীলতা অর্জন করতে হবে। কি? আমার স্থিতিশীলতা অর্জন করতে হবে। এখন দেখো অষ্টক নিয়ম এবং 2-এর নিয়ম এগুলি মানে কারা? মনে রাখবা 2 কথাটা ছোট, তার মানে বেসিক্যালি ছোট ছোট জিনিসগুলি হচ্ছে 2-এর নিয়মে বেশি যুক্ত হয়। মানে এটা হচ্ছে তোমাকে আমি পরীক্ষার জন্য বলে দিচ্ছি, ধরো হাইড্রোজেন ছোট, হিলিয়াম ছোট, তারপরে বেরিলিয়াম ছোট, এই লিথিয়াম, এই জিনিসগুলি হচ্ছে 2-এর নিয়মে বেশি ব্যবহৃত হয়। সব কথা বাদ দাও, এদিকে আমার দিকে তাকাও, সব কথা বাদ দাও, তুমি শুধু এই কথাগুলি মনে রাখো, আমি যা বলতেছি ওইটাই মনে রাখো, তারপরে দেখবা সব তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? 2-এর নিয়ম কি? হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম, মানে এগুলি হচ্ছে আমি রিসার্চ করে বের করেছি যে হচ্ছে এইখান থেকে 2-এর নিয়মটা এইটার মধ্যে এইগুলো, তার মানে এগুলি ছাড়া যা আছে সবাই হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে, এগুলি ছাড়া যা আছে কি সবাই হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে। আর সবার লক্ষ্য থাকে, মনে রাখবা সবার লক্ষ্য থাকে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। এই 4-5টা দেখো, এই কথাগুলি যদি তুমি বুঝো তাহলে তুমি নিজেই লাইন বের করে ফেলতে পারবা, যে সবার লক্ষ্য থাকে কি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা, এবং এই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্যই এই অষ্টক এবং 2-এর নিয়মের আবির্ভাব হয়েছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? এখন তুমি যদি পড়ো তাহলে দেখবা তোমার কাছে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তুমি যদি এই বিষয়টা পড়ো দেখবা তোমার কাছে পুরো বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। যে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখো, প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। হিলিয়াম ছাড়া সকল নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তিস্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান। এরা কি করে? এই যে দেখো, অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন, ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তিস্তরে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। দেখছো, আমার কথাগুলি বইয়ে লিখে দিছে, বাট আমি যেভাবে তোমাকে বুঝাইছি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝাইছি, ফিল করাইছি জিনিসটা। ঠিক আছে, বাট এখানে হচ্ছে একটু বাংলা কথা লেখা, এটাই হচ্ছে অষ্টক নিয়ম। দেখছো, এই যে 8-এর মাধ্যমে সে নিষ্ক্রিয় গ্যাসের এটা অর্জন করে। এখন দেখো এটা এখানে টাইপিস্ট ভুল করেছে, এখানে CH4 হবে। তুমি খেয়াল করো, আমি উদাহরণটা দিচ্ছি, ধরো CH4, এখানে দেখো কার্বন কত? কার্বন হচ্ছে
6 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p স্কোয়ার 6 হয়েছে। হাইড্রোজেন কত? আচ্ছা, এখন এই যে 6 হয়েছে, এখানে 6 হয়েছে, তাহলে এর সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে? সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে হচ্ছে দেখো 4টা, এই যে 2টা, এই যে 2টা, 4টা ইলেকট্রন আছে রে ভাই। এখন তার উদ্দেশ্য কি? তার অষ্টক পূর্ণ করতে হবে, তার মানে তার আরও 4টা ইলেকট্রন দরকার। ওই 4টা ইলেকট্রন কে শেয়ার করবে? এই যে হাইড্রোজেন শেয়ার করবে। এই যে হাইড্রোজেন যখন 4টা ইলেকট্রন দিবে তখন দেখো তার অষ্টক পূর্ণ হয়ে গেছে। এইখানে এই কথাটাই বলছে, দেখো ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে। তার মানে কি ইলেকট্রন সে কি করছে? গ্রহণ করছে। এ বর্জন করে এ গ্রহণ করছে। এই যে দেখো এখানে অষ্টক পূরণ হয়ে গেছে। এই যে দেখো এই কথাটা লাস্টে তারা বলে দিয়েছে, যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব আর বাকি 4টি ইলেকট্রন, এই যে 4টি ইলেকট্রন নিজস্ব, বাকি 4টি ইলেকট্রন কি করছে? হাইড্রোজেন পরমাণু থেকে আসে। এই কথাটাই হচ্ছে এখানে তারা বলেছে, অষ্টক নিয়ম বলে। সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন। দেখো আমি প্রথমে যেই কথাগুলি বলেছি, এই কথাগুলি তোমার কাছে এখন সহজ মনে হচ্ছে। কেন? যেই যে আমি আগেই পেশটা ভাঙা দিয়ে আসছি যে সবাই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে অর্জন করতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে মানে অষ্টক পূর্ণ করতে যদি কখনো ইলেকট্রন বাকি থাকে, সে তার পাশের মূল থেকে ইলেকট্রন নিতে পারে বা ভাগাভাগি করতে পারে বা বর্জন করতে পারে, বাট তার লক্ষ্য হচ্ছে 8 মিলানো। যখন 8 মিলে যাবে তখন এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, রাইট? এখন দেখো, তখন বিজ্ঞানীরা একটা জায়গায় সমস্যা দেখলো যে অষ্টক নিয়মটা নিয়ে যখন তারা কাজ করছে, সব মৌলের ক্ষেত্রে এটা খাটতেছে না। তখন অষ্টক নিয়মের সীমাবদ্ধতার কারণে 2-এর নিয়ম বা দ্বিত্ব নিয়ম বা ডাবলেট নিয়মের উৎপত্তি হয়। কি? অষ্টকের সীমাবদ্ধতার কারণে, এটা বই আছে, হ্যাঁ এই যে দেখো, অষ্টকের সীমাবদ্ধতার কারণে 2-এর নিয়মের উদ্ভব ঘটে। তার মানে আমার লক্ষ্য থাকবে, একটা কথা মনে রাখবা, এই যে দেখো সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন বিদ্যমান থাকবে। এক বা একাধিক ইলেকট্রন বিদ্যমান থাকবে। এইখানের কিওয়ার্ড হচ্ছে এটা, এক বা একাধিক জোড়া। জোড়া মানেই হচ্ছে 2। জোড়া মানে কি? 2। এই জোড়া থেকেই আসছে 2-এর নিয়ম। ঠিক আছে, এইটি হচ্ছে 2-এর নিয়ম। অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। আমরা উদাহরণ হিসেবে নিলাম হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। আমরা উদাহরণ হিসেবে কি নিলাম? বেরিলিয়াম ক্লোরাইড। তাহলে বেরিলিয়াম কত? বেরিলিয়াম আর ক্লোরিন, খেয়াল করো, বেরিলিয়াম হচ্ছে 4 আর ক্লোরিন হচ্ছে 17। সরি, ক্লোরিন হচ্ছে কি? বেরিলিয়াম হচ্ছে 4 পারমাণবিক সংখ্যা আর কি, আর ক্লোরিন হচ্ছে কি? 17। বেরিলিয়াম হচ্ছে 4 আর ক্লোরিন হচ্ছে 17। এখন তুমি খেয়াল করো যে এই যে আমি তোমাকে বেরিলিয়ামটা বললাম, এর ইলেকট্রন বিন্যাস কত বেরিলিয়ামের? দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কত? ক্লোরিনের এখন খেয়াল করো যে এই যে বলছে বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া, এই যে দেখো 2 জোড়া বিদ্যমান, অর্থাৎ 4টি ইলেকট্রন বিদ্যমান। বেরিলিয়ামের কয়টি ইলেকট্রন বিদ্যমান? 4টা ইলেকট্রন বিদ্যমান। তারপরে দেখো BF3 2 জোড়া। এই যে আমার এইটা হচ্ছে লক্ষ্য যে 2 জোড়া আসতেছে কিনা, আমি বলছি না এক বা একাধিক জোড়া। দেখো BF3 বলতে কিন্তু ভাই একটু বলি, হ্যাঁ মাইন্ড করো না, কীরকম যে BF3 বলতে কিন্তু আপুরা তোমরা আবার বয়ফ্রেন্ড 3টা মনে করো না। BF3 বলতে কিন্তু বয়ফ্রেন্ড 3টা না, BF3 হচ্ছে বোরন টাইফ্লোরাইড। হ্যাঁ, এই BF3 বলতে বয়ফ্রেন্ড 3টা না, BF3 মানে হচ্ছে কি? বোরন ট্রাইফ্লোরাইড। আবার এখন তুমি বলতে পারো মেয়েরা যে, ছেলেরা যে ভাই আপনি BF বুঝাইলেন, GF তো বললেন না। GF বললাম, সমস্যা কি? GF মানে হচ্ছে কি? গ্রাউন্ড ফ্লোর। GF মানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা সবসময় পজিটিভ থাকবো, ঠিক আছে, আমরা নেগেটিভে যাব না। তারপরে দেখো এখানে কি বললাম আমরা? CS4। এই যে দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, আমি 4 জোড়া পাচ্ছি। 4 জোড়া, এক বা একাধিক জোড়া। আমার 2-এর নিয়মের লক্ষ্যটাই হচ্ছে জোড়া বের করা। তুমি ইলেকট্রন বিন্যাস করো, সমস্যা না। তো কার্বন কত? 6 না? কার্বন কত? 6 না? দেখো তো 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p স্কোয়ার। এই যে দেখো, এই যে দেখো 4টা টোটাল কয়টা? এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, টোটাল কয়টা? 4টা না? তার মানে কি আমি এখানে 4 জোড়া, অর্থাৎ 8টি, 4
জোড়া, 4টি ইলেকট্রন বিদ্যমান। আচ্ছা, ক্লোরিনে সর্বশেষ ছিল 4টি ইলেকট্রন বিদ্যমান। এই কথাগুলি এখানে ঘুরায় পেঁচায় বলছে। তো এই প্রশ্নগুলি কিভাবে আসে, এই যে এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয়, ব্যাখ্যা করো। দেখি তো এক্স মৌলটা কি, এই যে এটা হচ্ছে এক্স মৌল এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তুমি লিখবা যে এখানে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ এক্স মৌলটি হচ্ছে কার্বন। এই কথাটার জন্য হচ্ছে তুমি 1 মার্ক পাবা। দেখো 3 মার্কের মধ্যে অলরেডি 1 মার্ক কিন্তু তুমি পেয়ে গেছো স্পেসিফাই করার জন্য যে এটা হচ্ছে একটা কার্বন। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে অক্সাইড। অক্সাইড মানে কি অক্সিজেন, তার মানে আমার কাছে চেয়েছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, বলছে এইটার ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয় কিনা। দেখো আমাকে বলতেছে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি অষ্টক নিয়ম মানা হয় কিনা। এই যে দেখো এটাকে আমি এখানে সহজভাবে সাজিয়ে রেখেছি। এই ফরমেশনটা তোমরা খেয়াল করবা যে উদ্দীপকের এক্স মৌলটি হচ্ছে কার্বন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানে এই যে কার্বন বললাম না, কার্বন দেখো 6, তার মানে এখানে কয়টা আছে, শেষে 4টা আছে। শেষে কয়টা আছে, 4টা আছে। আর এখানে কয়টা আছে, শেষে 6টা আছে। তুমি খেয়াল করো কার্বনের শেষ শক্তি স্তরে 4টা, মানে কি 2 জোড়া, তার মানে কি 2 জোড়া আছে। আমি এখানে 2 জোড়া আনবো না, কেন, কারণ এখানে আমাকে অষ্টক স্পেসিফাই করে দিছে। এবং দেখো অক্সিজেন হচ্ছে 6টা। অষ্টক পূরণের জন্য কার্বন এবং অক্সিজেনের শেয়ার ঘটে। অষ্টক পূরণের জন্য এ 4টা নেয়, এ হচ্ছে 2টা নেয়, নিয়ে হচ্ছে তারা কি তৈরি করে, 8 তৈরি করে। তারা হচ্ছে 8 তৈরি করে। এইভাবেই হচ্ছে এই প্রশ্নটাকে তোমার সাজাইতে হবে। এটা বরিশাল বোর্ড 2024-এ আসছে। তার মানে ইলেকট্রনের শেয়ার ঘটবে এদের মধ্যে, যে এর 4টা দিবে, আবার এর 2টা দিবে, দিয়ে এ যখন এর 4টা দিবে, এ 4টা দিতে পারবে, কারণ এখানে তো এই যে 4 আছে, তার মানে এর 4টা দিলে এ 8 হইতে পারবে। আর এখানে তো এর 2 আছে, এ যদি 2টা এরে দেয় তাহলে হচ্ছে কি এও 8 হইতে পারে। তার মানে কি যেহেতু 8 হয়ে গেছে, তার মানে কি একটা স্থিতিশীল কাঠামো তৈরি হয়ে গেছে না। স্থিতিশীল কাঠামো তৈরি হয়েছে মানে এখন কার্বন ডাইঅক্সাইড যৌগটা গঠন হয়ে গিয়েছে। এই কথাগুলি হচ্ছে এইখানে হচ্ছে প্রশ্নে তুমি উল্লেখ করবা। এই যে সেম কথা, দেখো এ মৌলের বিক্রিয়া উৎপন্ন F2 এবং F4 কোনটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। তুমি এ মৌলটার নাম লিখবা, নাম লিখে তুমি যৌগটা সাজাবা। ঠিক আছে, এ মৌলটার নাম লিখে তুমি যৌগটা সাজাবা। সাজানোর পরে তুমি এ মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, এফ এর ইলেকট্রন বিন্যাস করবা। এর ইলেকট্রন বিন্যাস তো করছো, আবার এফ এ, মানে একবার করলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে হচ্ছে যে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, তখন দেখবা যে কারা কারা ইলেকট্রন, যেহেতু আমাকে অষ্টক নিয়ম স্পেসিফাই করে দিছে, আমাকে যেহেতু অষ্টক নিয়ম স্পেসিফাই করে দিয়েছে, তাহলে আমার কি এই দুইটার মধ্যে আমাকে ইলেকট্রনের শেয়ার ঘটাইতে হবে। অর্থাৎ এরকমভাবে নিতে হবে যে এ এর 4টা দিয়ে 8টা পূরণ করবে, এ এর 4টা দিয়ে আবার 2টা দিয়ে 8টা পূরণ করবে। মানে আমার লক্ষ্য থাকবে, আমার উদ্দেশ্য থাকবে, আমার ফোকাস থাকবে 2টাতে 8 আনা। এখন কারে কয়টা ইলেকট্রন দিলে 8 হবে এইটা আমার খেয়াল রাখতে হবে। ধরো আমার আছে 6 টাকা, ওই ক্লাস বেলের আরেকজন টিচার আছে হচ্ছে 2 টাকা, তো উনি যদি আমাকে 2 টাকা দিয়ে দেয় তাহলে হচ্ছে আমার 8 হয়ে যাবে। আর আমি যদি উনাকে 6 টাকা দিয়ে দিই তাহলে উনার 8 হয়ে যাবে। তার মানে এখন আমরা দুইজন একসাথে লেগে গেলাম, একজন আরেকজনের হাত ধরে ফেললাম। কেন? আমরা স্টেবল হয়ে গেছি, আমাদের 8 হয়ে গেছে না, 8 টাকা হয়ে গেছে না, তার মানে আমি স্টেবল হয়ে গেছি। তোমার ফার্স্ট ফোকাস থাকবে ওইটা যে আমার যেভাবেই হোক 8 মিলাইতে হবে। ঠিক আছে, কে কাকে কয়টা দিলে 8 হবে। এই যে দেখো এখানে বলছে যে পিএস যৌগটি, বলছে পিএস যৌগটি হচ্ছে 2-এর নিয়ম অনুসরণ করে বর্ণনা করো। এখন তোমাকে পরীক্ষার হলে প্রথম কাজ হচ্ছে পি যৌগটা কি এবং এস যৌগটা কি, এগুলি কিন্তু আমি তো তোমাদের ইলেকট্রন বিন্যাসে করাইছি, ইলেকট্রন বিন্যাসে আমি তোমাদের করাইছি। হ্যাঁ, করার পরে হচ্ছে তোমাকে বুঝা নিতে হবে এগুলি। ঠিক আছে, আমি সব করাইছি। তখন লিখবা পি হচ্ছে এইটা, এস হচ্ছে এইটা। তখন দেখবা এরা জোড়া তৈরি করে কিনা। আমরা পড়ে আসছি না এক বা একাধিক জোড়া। প্রথম কিন্তু যেহেতু 2-এর নিয়মটা আগে লিখতে হবে, ওইখানে অষ্টক নিয়ম বলছে না, আগে অষ্টক নিয়মটা কি ওইটা লিখতে হবে। লেখার জন্য তুমি 1 মার্ক পাবা। তারপরে হচ্ছে তুমি উদ্দীপকে চলে যাবা, যে উদ্দীপক এইটা দ্বারা এইটা বোঝাচ্ছে, এইটা দ্বারা এইটা বোঝাচ্ছে, এইটার জন্য আরও 1 মার্ক পাবা। তারপর তুমি বলবা, তারপর তুমি তোমার যুক্তি উপস্থাপন করবা, এইটার জন্য আরও 1 মার্ক পাবা। টোটাল হচ্ছে তোমার 3 মার্ক। এইভাবে হচ্ছে মার্কটা তুমি বের করে নিয়ে আসবা। তারপর হচ্ছে বলছে, এই যে ধরো এইটা বলছে ZX2 এবং ZX4
ZX2 এবং হচ্ছে ZX4। এই যে জেড কোনটা, এটা হচ্ছে 16। এটা কি বলছে? প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। তাহলে 16 কার রে ভাই? 16 কার? সালফার X2, X হচ্ছে 9, 9 হচ্ছে কার? ফ্লোরিনের 6, অক্সিজেনের 8, 9 হচ্ছে ফ্লোরিন, 9 হচ্ছে ফ্লোরিন। তার মানে এখানে বলতেছে 16 ফ্লোরিন এবং X হচ্ছে কি 16 মানে হচ্ছে কি সালফার, সালফার, সালফার। এই দুইটা করবা, যে হচ্ছে জেড মানে হচ্ছে ফ্লোরিন এবং সরি X মানে হচ্ছে ফ্লোরিন এবং জেড মানে হচ্ছে সালফার। এইটার মধ্যে হচ্ছে করবা কি SF2 এবং হচ্ছে SF4। এই যে তুমি এই কথাটা প্রথম কিন্তু অষ্টক নিয়ম কি এইটা আগে লিখতে হবে, এইটার জন্য তুমি 1 মার্ক পাবা। কারণ আমি ইলেকট্রন বিন্যাসগুলি স্পেসিফাই করে দিচ্ছি না কেন, কারণ ওইখানে কিন্তু আমি একবার বুঝিয়ে দিছি যে তোমার প্রথম কাজ হচ্ছে সালফারের ইলেকট্রন বিন্যাস করবা, ফ্লোরিনের করবা, আবার এখানেও সালফারে করবা, ইলেকট্রন করবা, করে দেখবা কে কাকে দিলে 8টা মিলে, যে কোনো একটা মিলবে। হয় এ যদি আমার দেখে এইটা মনে হয় এ যদি এর 4টা দেয় হয়তো এর 8 হবে, বা এ যদি এর 4টা দেয় হয়তো 8 হবে। মানে ইলেকট্রন শেয়ার করলে দুইজনেরই 8 হইতে হবে, দুইজনেরই 8 হইতে হবে। যারাই সত্য মানবে তারাই অষ্টক নিয়ম মেনে চলে। এই কথাটা এখানে বারবার তারা বলেছে। দেখো এ এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মানলেও বি এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে না মানলেও বি এবং সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে। তখন দেখবা ইলেকট্রন হিসাব করবা কয়টা আছে, তখন লিখবা এ হচ্ছে এটা মৌল, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা। তারপর হচ্ছে দেখাবা গঠিত যৌগ, তুমি দেখেই বুঝে যাবা এখানে কোন যৌগ হবে। এ এবং সি, তার মানে তিনটার নাম যখন লিখবা এ এইটা, বি এইটা, সি এইটা, তখন এখন মিলাও এ এবং সি দ্বারা, তার মানে প্রথম যৌগটা হবে এ এবং সি দ্বারা। তারপরে বলছে বি এবং সি দ্বারা, তারপর হচ্ছে বি এবং সি দ্বারা, তার মানে এ সি দ্বারা কি বোঝাচ্ছে, বি সি দ্বারা কি বোঝাচ্ছে। এতটুকু স্পেসিফাই করার জন্য তুমি পরীক্ষার মধ্যে পাবা 1। তারপরে অষ্টক নিয়মটা লিখবা, অষ্টক নিয়মটার জন্য তুমি পাবো হচ্ছে আরও 1। এবং যেহেতু এটা 4 নাম্বারে আসছে তার মানে তোমার এখানে চিত্র মাস্ট বি দিতে হবে। এবং তোমার লক্ষ্য থাকবে যে বলছে না মানলেও তোমাকে অর্ধেক কাজ শেষ করে দিছে, তার মানে বিতেও 8টা ইলেকট্রন আসবে, সিতেও 8টা আসবে। এই দুইটাতে কিভাবে করলে 8 হয়, এ যদি এর 3টা দিয়ে যদি 8 করে, এ দিয়ে ওরে 2টা দিয়ে যদি 8 করে, এইগুলি হচ্ছে খাতায় লিখবা। তোমার লক্ষ্য থাকবে 8 মিলানো, ঠিক আছে? তোমার লক্ষ্য থাকবে কি 8 মিলানো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি জানি তোমরা অনেক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়েছো। তাই আমরা অষ্টক নিয়ম এবং দ্বিত্ব নিয়মের সারমর্ম যদি দাঁড়া করাই, আমার লক্ষ্য হচ্ছে যেইভাবেই হোক অষ্টক নিয়মে আমার 2টা জায়গায় 8 আনতে হবে, এবং হচ্ছে দ্বিত্ব নিয়মের ক্ষেত্রে আমাকে হচ্ছে 1 বা একাধিক জোড়া এনে 2-এর আনসারটা বের করতে হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি খেয়াল করেছো পরীক্ষার মধ্যে অষ্টক নিয়মটাই বেশি আসে কেন? কারণ দ্বিত্ব নিয়মটা হচ্ছে ভাই সহজ জিনিস, অষ্টক নিয়ম হচ্ছে ইলেকট্রন দান এবং শেয়ারের বিষয়, ইলেকট্রন বর্জন, গ্রহণ, ভাগাভাগি, এটার একটা বিষয় আছে যেটা স্পেসিফাই অর্থে দ্বিত্বক নিয়মে নাই। তাই কাজেই তোমরা অষ্টক নিয়ম এবং দ্বিত্ব নিয়মের উপর ক্লিয়ার কনসেপ্ট রাখবা। আমি তোমাদের প্রশ্ন কিভাবে খাতায় লিখতে হবে, কিভাবে আসে, কিভাবে তুমি নাম্বারটা বের করে আনবা, সব প্রসেস শিখিয়ে দিলাম। তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। চলো আগে আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কিত বিষয়টি একটু ক্লিয়ারেন্স তোমাদের কাছে আমি প্রোভাইড করছি। নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে যে, দেখো তুমি নামের ভিতরেই পাচ্ছ নিষ্ক্রিয় কথাটা, তার মানে সে কারোর সাথে বিক্রিয়া করবে না, সে কাউকে ইলেকট্রন দিবে না, সে কারো থেকে ইলেকট্রন নিবেও না, অর্থাৎ সে একটা স্টেবিলিটি অবস্থা অর্জন করবে। এবং তুমি খেয়াল রাখবা যে পৃথিবীর যত মৌল আছে সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামোতে আসতে চায়। সে ইলেকট্রন ত্যাগ করে হোক আর ইলেকট্রন গ্রহণ করে হোক, সে সবসময় টার্গেট থাকে যে আমি নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ একটা কাঠামোতে অর্জন করব, বা একটা অনুরূপ একটা কাঠামোতে আমি যাব। মানে প্রত্যেকটা মৌলেরই লক্ষ্য থাকে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। নিষ্ক্রিয় গ্যাসের নাম কি শুধুই নিষ্ক্রিয় গ্যাস?
আসলে বিষয়টা তা না। নিষ্ক্রিয় গ্যাসের আরও অনেক নাম রয়েছে, সেটাকে বলা হয় অনেক সময় নোভেল গ্যাস, অনেকে বলা হয় হচ্ছে ইনার্ট গ্যাস, অনেক সময় বলা হচ্ছে অভিজাত গ্যাস, অনেক সময় আবার সেটাকে বলা হয় হচ্ছে মহান গ্যাস। ঠিক আছে, তো নিষ্ক্রিয় গ্যাস যেই নামেই পরিচিত হোক, এর বেসিক কনসেপ্ট হচ্ছে এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। এর বেসিক কনসেপ্ট কি? এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, দেখো এই নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতার মেইন কারণ হচ্ছে এই গঠন NH2 NP6, এইটা হচ্ছে তার মেইন গঠন, অর্থাৎ তার স্থিতিশীলতার বেসিক গঠন হচ্ছে এইটা যে NH2 NP6। তুমি খেয়াল করো ভাইয়ারা, এখানে আছে হচ্ছে টোটাল 8, টোটাল কত? 8। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার মেইন কারণ হচ্ছে অষ্টক পূর্ণতা। মেইন কারণ কি? অষ্টক পূর্ণতা। তার মেইন কারণ কি? অষ্টক পূর্ণতা। নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার মেইন কারণ হচ্ছে তার অষ্টক পূর্ণতা। এটা দেখো, এইখানে অষ্টক পূর্ণ, এইখানে অষ্টক পূর্ণ, এইখানে অষ্টক পূর্ণ, এইখানে অষ্টক পূর্ণ, যেটা দেয় নাই এটা টাইপিস্টের দোষ। ঠিক আছে, এইটা অষ্টক পূর্ণ, অর্থাৎ এর মেইন কারণ হচ্ছে অষ্টক পূর্ণতা। এই যে 2 এবং 6 কত? 8, 2 এবং 6 কত? 8, 2 এবং 6 কত? 8, 2 এবং 6 কত? 8। তার মানে দেখো, প্রত্যেকটা মৌলই বা প্রত্যেকটা সর্বশেষ বহিস্তর এই কাঠামোটাকে খেয়াল করতেছে যে NH2 NP6। আরেকটা হচ্ছে দ্বিত্ব, সেটা হচ্ছে হিলিয়াম। তোমরা কি জানো যে আমি বলতেছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোনো বিক্রিয়ায় অংশ নেয় না এবং এর স্থিতিশীলতা সবচেয়ে বেশি। এর তুমি যেইভাবেই পরীক্ষায় লেখো না কেন, নিষ্ক্রিয় গ্যাস থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, তুমি যদি অষ্টকপূর্ণ এই কথাটা যদি তোমার খাতায় না থাকে, টিচার তোমাকে মার্ক দিবে না। অর্থাৎ অষ্টক পূর্ণতার জন্য নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে বিক্রিয়া করে না, অষ্টক পূর্ণতার জন্য নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন দান করে না, অষ্টক পূর্ণতার জন্য নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন ত্যাগ করে না, অষ্টক পূর্ণতার জন্যই নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীলতা অর্জন করে থাকে। পৃথিবীর প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামোতে আসতে চায়। এই যে আমি এত কথা বললাম না, তারপরেও কিন্তু এখানে কিছু কথা থেকে যায়। সবসময় একটা কথা মনে রাখবা, এই জায়গাটা তোমাদের MCQর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেই জায়গাটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে? পরীক্ষার আনসার হচ্ছে জ্যানন। এই কথাটা খুবই একটু অ্যাডভান্স লেভেলের কথা, তারপরেও আমি তোমাদেরকে বললাম যে পরীক্ষায় যদি আসে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোন মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে, সেটা হচ্ছে জ্যানন। যে কথাটা তোমাদের বইয়ে লেখা নাই, আমি তোমাদের এটা বলে দিলাম। ঠিক আছে, এখন যদি তুমি এই জায়গাগুলি পড়ো, তুমি আমি যা যা বলেছি সব এখানে লেখা আছে, সব এখানে লেখা। বাট এত জায়গা তুমি না পড়ে তুমি যদি শুধু আমার এই 4-5টা পয়েন্ট যদি মনে রাখো, তাহলে নিষ্ক্রিয় গ্যাস থেকে যেই প্রশ্নই আসুক তুমি 100% মার্কস এখান থেকে ক্যারি করে নিয়ে আসতে পারবা। হ্যাঁ, তার মানে আমি কি বললাম? যে প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামোতে আসতে চায়। আবার বললাম, প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামোতে আসতে চায়। এইখান থেকে ওই রকম কোনো প্রশ্ন আমার চোখে ওইভাবে পড়ে নাই। হ্যাঁ, এবং যেই প্রশ্ন যদি আসে, আমার মুখ থেকে যে শব্দগুলি বের হয়েছে এর ভিতর থেকে প্রশ্ন আসবে এবং তুমি উত্তর লিখবা ওইটাই, এতক্ষণ মুখ থেকে যে শব্দগুলি আমি বের করেছি, এর বাইরে কোনো কিছু খাতায় লেখার দরকার নাই। প্লাস টিচার হচ্ছে আমার এই কথাগুলি এবং তোমার লেখার ভিতরে এই ওয়ার্ডগুলি সে খুঁজবে, এবং এই ওয়ার্ডগুলি যদি তোমার পরীক্ষার খাতায় থাকে, তুমি এখান থেকে 100% মার্ক নিয়ে আসতে পারবা। এখন আমরা দেখব রাসায়নিক বন্ধন এবং বন্ধন গঠনের কারণ। হ্যাঁ, আচ্ছা, সব কথা বাদ দাও, তুমি আগে আমার কথা শোনো। আমি সব কথা বাদ, সব চিন্তা বাদ, তুমি জাস্ট আমার কথা শোনো। এবং এই টপিকটাকে আমি 100 স্টার দিলাম। যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন দেয় যে রাসায়ন। এই টপিক থেকে প্রশ্নটা আসে কিভাবে? যে উদ্দীপকের মৌল দুইটি কিভাবে বন্ধন গঠন করে, বা রাসায়নিক বন্ধনের কারণ ব্যাখ্যা করো, বা উদ্দীপকের মৌলটি আয়নিক বন্ধন গঠন করে ব্যাখ্যা করো, অথবা আয়নিক বন্ধনের একটা বৈশিষ্ট্য দিয়ে বলবে উদ্দীপকের মৌলটি এইটা করে ওইটা করে না। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রশ্নের ধারাটা থাকে। তারপরে আমরা টপিক কমপ্লিট করে আমরা দেখব যে প্রশ্নটা এই টপিক থেকে কিভাবে আসে এবং আমি পরীক্ষার খাতায় সেটাকে কিভাবে উল্লেখ করব। ঠিক আছে,
আগে আমার কথাটা বুঝো, সব চিন্তা বাদ দাও, তুমি হচ্ছে আমার চিন্তা করো। মানে আমার চিন্তা বলতে বুঝাচ্ছি মানে আমি যেটা পড়াচ্ছি ওইটা নিয়ে চিন্তা করো, আমার চিন্তা বলতে অন্য কিছু না আর কি, বুঝোই তো এগুলি, বুঝো না? তো রাসায়নিক বন্ধন জিনিসটা আসলে কি, আমরা সংজ্ঞা কিন্তু আগেই পড়েছি যে রাসায়নিক বন্ধন কাকে বলে। যে রাসায়নিক বন্ধন বলে হচ্ছে অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। আমি এও বলে দিয়েছি এটা ক নাম্বারে আসতে পারে। আচ্ছা, এখন ধরো যে আমার মেইন কথা কিন্তু এইটা যে রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আচ্ছা, তো রাসায়নিক বন্ধন গঠনের মেইন কারণটা হচ্ছে, রাসায়নিক বন্ধন গঠনের মেইন কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। রাসায়নিক বন্ধন গঠনের মেইন কারণটা কি? মেইন কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। মনে রাখবা যে প্রত্যেকটা মৌলই হয় ইলেকট্রন সে গ্রহণ করবে, না হয় ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে মৌলগুলি বা যৌগগুলি স্থিতিশীলতা অর্জন করতে চায়। অর্থাৎ আমি যদি এক কথাই বলি যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি, সে আনসারটা হবে কি? স্থিতিশীলতা অর্জন। আমার এই জায়গাগুলি খেয়াল রাখবা যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি? স্থিতিশীলতা অর্জন। এখন ধরো এই যে স্থিতিশীলতা অর্জন করেছে, এই স্থিতিশীলতা অর্জনের ফলে তারা একে অপরের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয়, ওই বন্ধনটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। যেমন আমি যদি তোমাকে বলি যে মানে রাসায়নিক, তাহলে যদি আমি বেস কথা বলি যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। এটা হচ্ছে কি? তার মূল কারণ, এটা হচ্ছে তার মূল কারণ। এখন আমরা উদাহরণ হিসাবে আসি, এই জায়গাগুলি বুঝছো? এই জায়গাগুলি বুঝো, কি বললাম বুঝো। ধরো এখানে আমি সোডিয়াম দিলাম, এখানে আমি ক্লোরিন দিলাম, ঠিক আছে? দেখো এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তার মানে কত? আমরা একটু ওই সিস্টেমে শিখে ফেলি, কারণ এখন তো আমরা আপডেট হয়ে গেছি। ক্লোরিন 287। আর একটা কথা কিন্তু মনে রাখবা ভাইয়ারা, তোমরা কখনোই মানে সিরিয়াল ডিসমেনটেন করে ক্লাস করবা না, তাহলে কিন্তু তুমি একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সামঞ্জস্য করতে পারবা না এবং তুমি বুঝতে পারবা না যে আমি প্রশ্ন কিভাবে লিঙ্ক করেছি। তোমরা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলি করবা, হয়তো সময় বেশি লাগবে। আমার কথা হচ্ছে সময় বেশি লাগুক, যতটুক সময় তুমি রসায়নে ব্যয় করবা ঠিক ততটুক সময় যেন তোমার প্রোডাক্টিভ সময় হয়। তোমার পরীক্ষার খাতায় তুমি কিভাবে আনসার করবা ওইটার সময় যেন হয়। তুমি ক্লাসটা করার পর চোখ বন্ধ করলে যেন চিন্তা করতে পারো, হ্যাঁ আজকের ক্লাসে আমি যা শিখেছি ওইগুলো আমি পরীক্ষার জন্য শিখেছি, আমার পরীক্ষার খাতায় আমি এগুলিই লিখবো, তাহলে আমি এখান থেকে মার্ক পাবো। মেইন কথা হচ্ছে ক্লাস করার পর তোমার যেন মনে হয় তুমি ক্লাসটা প্রোডাক্টিভ করেছো। ঠিক আছে, দেখো এইখানে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে আমি বলেছি তোমাদের বইয়ে নিয়ন আর আর্গনের মতো সবাই হইতে চায়, সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতোই হইতে চায়, বাট এই দুইটার ধারণা সবাই অর্জন করতে চায়। তার মানে কি আমার টার্গেট থাকবে দুইটার সর্বশেষ স্তরে কোনোভাবে 8-18 আনা যায় কিনা, 8-18 আনা যায় কিনা। খেয়াল করো তো ভাইয়ারা, সোডিয়ামটা হচ্ছে ধাতু, কোনটা ধাতু কোনটা অধাতু এগুলিরও কিন্তু আমরা লিস্ট করে দিয়েছি ক্লাসে, পূর্ববর্তী ক্লাসগুলিতে দেখেছো। আমি তার জন্য বলেছি যে একটা ক্লাস তুমি স্কিপ করে আরেকটা ক্লাস করলে তুমি লিঙ্ক করতে পারবা না। দেখো যারা সিরিয়াল করে ক্লাস করেছে তাদের কিন্তু এই জিনিসগুলি আমাকে আর বলতে হচ্ছে না, ঠিক আছে, তারা বুঝে যাবে। তার মানে সোডিয়ামটা হচ্ছে ধাতু আর ক্লোরিনটা হচ্ছে কি? অধাতু। তার মানে আমরা জানি যে ধাতুগুলি ইলেকট্রন দান করে। দেখো তো এই একটা ইলেকট্রন যদি ও দান করে তাহলে এ 8 হয়ে যায়। সে 8 হয়ে গেছে মানে কি? সে নিষ্ক্রিয় হয়ে গেছে, সে অষ্টক অর্জন করে ফেলেছে। আর এ যে একটা দান করেছে এটা তো তার এখন নাই, কারণ এটা সে দান করে ফেলেছে। এখন দেখো তারও 8 হয়ে গেছে। তার মানে কি আমরা বলেছি যখন স্থিতিশীলতা ওই অষ্টক পূর্ণ হবে তখনই সে স্থিতিশীলতা অর্জন করবে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে সোডিয়াম প্লাস গঠিত হয় কিন্তু সোডিয়াম 2+ কেন গঠিত হচ্ছে না? যারা আমার ক্লাসগুলি করেছো তারা সহজেই বুঝে যাবে। দেখো একটা ইলেকট্রন যখন আমি ছেড়ে দেই তখন সে এই অবস্থায় চলে আসে, কি তার মানে কি এটা নিষ্ক্রিয় গ্যাসের অবস্থায় যে নিয়নে চলে আসছে 10, সে নিষ্ক্রিয় অবস্থায় চলে আসছে। আমরা কি জানি নিষ্ক্রিয় অবস্থায় যদি কেউ চলে আসে তাকে ভাঙা যায় না। ভাঙা যায় নাই কথাটা বলবো না, ভাঙা যায়, কিন্তু যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা দরকার ওই পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে, যার কারণে এইটা গঠিত হইল, এইটা গঠিত হয় না। কেন? কারণ আমাকে 2+ গঠন করতে হইলে আমাকে এই নিষ্ক্রিয় অবস্থা ভাঙতে হবে, যেটা প্রায় ইম্পসিবল, মানে অলমোস্ট ইম্পসিবল বলা চলে। আশা করি
নিষ্ক্রিয় গ্যাসের মানে নিষ্ক্রিয় গ্যাস বা রাসায়নিক বন্ধনের মূল কারণটা তোমরা বুঝতে পেরেছো। মূল কারণটাও কি? স্থিতিশীলতা অর্জন। আমি কিভাবে স্থিতিশীলতা অর্জন করব? অষ্টক পূর্ণতার মাধ্যমে। আমি অষ্টক পূর্ণতা কিভাবে করব? ইলেকট্রন ত্যাগ অথবা ইলেকট্রন দান অথবা ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ভাগাভাগি। এই কথাটাই হচ্ছে এই জায়গার মূল কথা। দেখো ভাইয়েরা, আমি কিন্তু, তোমরা যদি খেয়াল করো যে আমি কিন্তু বলেছি যে আমি যেই কথাগুলি বলতেছি ওইগুলি নিয়ে তুমি চিন্তা করো, এইগুলি দেখবে এখানে লেখা। যারা ব্রিলিয়ান্ট তারা কি করবে জানো? তারা হচ্ছে ভিডিওটাকে পজ করে করে ওইগুলি নোট করবে, নোট করে আবার পরবর্তীতে যাবে। এইভাবে দেখবা তোমার পড়াটা খুব ছোট হয়ে গেছে, তোমার জানার পরিমাণ বেড়ে গেছে, তোমার বেসিকটা ডেভেলপড হয়ে গেছে, তুমি পরীক্ষায় মার্ক নিয়ে আসতে পারতেছো। ঠিক আছে, এখন দেখো আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে এই কথাটাই দেখো লেখা, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। দেখেছো? এখন এই জিনিসটা তোমাকে বুঝতে কত লাইন পড়তে হইতো, এবং তুমি লাইন পড়ার পরে তুমি বুঝতে পারতো না যে আমি কি পড়লাম, কি বুঝলাম। অথচ আমি কিন্তু 3 লাইনে বলে দিয়েছি এবং আবারও বলে দিচ্ছি যে রাসায়নিক বন্ধনের মেইন কারণ হচ্ছে স্থিতিশীলতা অর্জন। আর স্থিতিশীলতা অর্জন করতে হলে আমাকে অষ্টক অর্জন করতে হবে, আর অষ্টক অর্জন করার জন্য আমাকে হয় ইলেকট্রন দান করতে হবে এবং অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এই 3 লাইনের কথা হচ্ছে এইটা। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। ঠিক আছে, এখন আমরা কি দেখব? ক্যাটায়ন মানে অ্যানায়ন। এই ক্যাটায়ন বলতে আবার ক্যাটরিনা ভাই বোন আছে, ঠিক আছে, কিন্তু আমরা উদাহরণে আমাদের এটা লাগবে। আচ্ছা দেখো, ক্যাটায়ন জিনিসটা আগে কি? ক্যাটায়ন অ্যানায়ন মানে সহজ কথায় মনে রাখবা, ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস, অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস। এখন তোমার এই দুইটা কথার মধ্যেই হচ্ছে প্রবলেম হয়, যে পরীক্ষার হলে ভুলে যাও আরে ক্যাটায়ন কি প্লাস না মাইনাস, অ্যানায়ন কি প্লাস না মাইনাস, এরকম কিন্তু তোমার একটা সমস্যা তৈরি হয় পরীক্ষার হলে, বাট রুমের ভিতরে কিন্তু তৈরি হয় না, কারণ রুমের ভিতরে আমাদের সব সহজ লাগে, পরীক্ষার হলে গেলে আমাদের সব প্যাস লাগা যায়। তার জন্য ক্লাসবেল তোমাদের জন্য প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে সৃজনশীলে প্রশ্নটা কিভাবে আসে এবং তুমি কিভাবে লিখবা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে। কাজেই ক্লাসগুলি অবশ্যই তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন দেখো, ক্যাটায়ন মানে হচ্ছে, আমি ধরবো ক্যাটায়নকে আমি তুলনা করব ক্যাটরিনার সাথে। কার সাথে? ক্যাটরিনা। ক্যাটরিনা হচ্ছে ইন্ডিয়ার একটা বিখ্যাত নায়িকাদের মধ্যে তার একটা সিরিয়াল থাকে। তার মানে কি? এই যে তার সম্পর্কে আমি একটা ভালো কথা বললাম, তার মানে আমি একটা পজিটিভ কথা বললাম না, যে ইন্ডিয়ার বিখ্যাত যত নায়িকা আছে তার মধ্যে তার একটা সিরিয়াল থাকে। থাকে কি না? অবশ্যই থাকে। তার মানে এই যে একটা পজিটিভ কথা বললাম, তার মানে ক্যাটায়ন মানে হচ্ছে অল টাইম পজিটিভ। এখন চিন্তা করো, ক্যাটায়ন যদি পজিটিভ হয় তার মানে অ্যানায়ন অবশ্যই নেগেটিভ। তুমি সিস্টেমেটিক্যালি মনে রাখো, ক্যাটায়ন মানে ক্যাটরিনা, ক্যাটরিনা একটা ইন্ডিয়ান নায়িকা, অর্থাৎ বাংলা মানে ইন্ডিয়ার যদি বিখ্যাত কোনো নায়িকার তালিকা হয় তাহলে মানে ক্যাটরিনার নামটা সবাই বলে যে ক্যাটরিনা কাইফ, তার মানে তার নামটা আমি পজিটিভলি নিয়েছি, তার মানে ক্যাটায়ন মানে পজিটিভ সাইন। এবং অ্যানায়ন মানে কি? যদি ক্যাটায়ন পজিটিভ হয়, অ্যানায়ন কি? অবশ্যই নেগেটিভ। এখন দেখো, ধরো আমি এখানে লিখলাম ভাইয়ারা সোডিয়াম ক্লোরাইড। একটা কথা সবসময় মনে রাখবা, প্রথম যেই মৌলটা থাকবে ওইটা হচ্ছে প্লাস, পরে যেই মৌলটা থাকবে এটা হচ্ছে মাইনাস। সহজ কথা, আবার বলি, প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে প্লাস, তার মানে প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে ধাতু, আর অর্থাৎ প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে ক্যাটায়ন। লিঙ্ক করে ফেলছো যে প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে প্লাস, প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে ধাতু, প্রথম যেই মৌলটা থাকবে এটা হচ্ছে ক্যাটায়ন। তার মানে আমার সব কথা শেষ। তার মানে এইটার বিপরীতে এইটাকে বসায় দিই, তার মানে প্রথম যেই সেকেন্ড যেই মৌলটা থাকবে এটা হচ্ছে অধাতু, সেকেন্ড যেই মৌলটা থাকবে এটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, তার মানে ক্যাটায়ন হচ্ছে প্লাস, অ্যানায়ন হচ্ছে মাইনাস। যদি কোনো মৌলের মধ্যে ক্যাটায়ন প্লাস এবং অ্যানায়ন মাইনাস এই কথাটা যদি সমান থাকে, অর্থাৎ যতগুলি ক্যাটায়ন থাকবে ততগুলি অ্যানায়ন যদি থাকে, অর্থাৎ যতগুলি পজিটিভ থাকবে ততগুলি নেগেটিভ যদি থাকে, তখনই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। যেই কথাটা আমরা পড়েছিলাম তৃতীয় অধ্যায়ে বোর পরমাণু মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে, এটা আমরা আলোচনা করেছিলাম এবং এও বলে দিয়েছিলাম যে এটা খ নাম্বারে আসে, যে পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ যে পজিটিভ নেগেটিভ যদি সমান হয় তাহলে সেটা বিদ্যুৎ নিরপেক্ষ। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি ইলেকট্রন সরিয়ে নেই, এক বা একাধিক ইলেকট্রন যদি সরিয়ে নেই
তাহলে তার পজিটিভিটি অর্থাৎ তার নিউট্রালিটি অর্থাৎ তার নিরপেক্ষতা বজায় থাকবে না। ঠিক আছে, এই যে বজায় থাকবে না, ফলে ওইখানে ধনাত্মকতা সৃষ্টি হবে এবং ঋণাত্মকতা সৃষ্টি হবে। ওই ধনাত্মকতাকে আমি বলবো এই যে ক্যাটরিনা কাইফের ক্যাটায়ন, এবং ঋণাত্মকতাকে আমি বলবো হচ্ছে অ্যানায়ন। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি যে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। এই যে এক কথায় যে দেখো এখানের কথা দরকার নেই, সাধারণত ধাতুগুলি ক্যাটায়ন, বামে থাকে এরা, এই কথাগুলি হচ্ছে এখানে লিখেছে। তার জন্য আমি বলেছি তুমি আমার কথা শুনো, দেখবে বইয়ের পড়া তোমার কাছে কত ক্লিয়ার হয়ে গেছে। এখন এইখানে যা দেখতেছো না সব হচ্ছে এই কথার ভিতরে আছে। দেখো তো এই যে সোডিয়াম, আমি উদাহরণে বলে দিয়েছি একটা ইলেকট্রন ত্যাগ করছে, যার কারণে কিন্তু আমি সোডিয়ামের উপরে প্লাস দিয়েছিলাম। সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি হয়ে গেছে? নিয়নের মতো হয়ে গেছে। ঠিক একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করো, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে কার মতো হয়ে গেছে? আর্গনের মতো হয়ে গিয়েছে। এই কথাগুলি এখানে বলছে যে কোনো পর্যায়ের বামের মৌলগুলি ধাতু, ডানের মৌলগুলি অধাতু। এখন বাম ডান দিয়ে মনে রাখাটা একটু কষ্ট হয়, তার জন্য আমি তোমাকে বলেছি যে প্রথমে যে থাকে সে হচ্ছে ধাতু, প্রথমে যে থাকবে সে হচ্ছে ধাতু, পরে যে থাকবে সে হচ্ছে অধাতু। এই একটা উদাহরণ মনে রাখো, এইটা দিয়ে তুমি হাজার হাজার উদাহরণকে ফাইট দিবা, কারণ একটা উদাহরণই হচ্ছে তোমার বেসিক। ঠিক আছে, ওকে। তারপরে খেয়াল করো এই কথাগুলি হচ্ছে এইখানে হচ্ছে ক্লিয়ারেন্স ঘুরায় পেশায় এই কথাগুলি হচ্ছে লেখা। তুমি যদি দেখো এখানে যে এই যে ধরো এটা এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে না? তিনটা মানে কি? লিথিয়ামটা তো অবশ্যই ধাতু। আচ্ছা, তার মানে এই লিথিয়ামের তো 3। এখন সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে হিলিয়ামের কাঠামো অর্থাৎ 2 হয়ে যাবে। আর হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস, আর প্রত্যেকটা মৌলই রণে বনে কৌশলে যেইভাবেই হোক সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে আসতে চায়। তার জন্য লিথিয়াম চিন্তা করতেছে, আরে আমি যদি একটা ইলেকট্রন ছেড়ে দেই তাহলে তো আমি হিলিয়ামের কাঠামোতে চলে যাব, তাহলে চলো তাড়াতাড়ি ছেড়ে দেই। তাহলে সে একটা ইলেকট্রন ছাড়বে এবং তার ছাড়ার সক্ষমতা আছে। কেন আছে? কারণ সে একটা ধাতু। অর্থাৎ সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এই যে দেখো লিথিয়াম প্লাস, এই লিথিয়াম প্লাস জয়টা প্লাস থাকবে, ওইটা ইলেকট্রন ছেড়ে দিছে, জয়টা মাইনাস থাকবে, ওইটা ইলেকট্রন সে গ্রহণ করেছে। তার মানে এখানে একটা প্লাস আছে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হিলিয়ামের কাঠামোতে চলে আসছে। এই কথাটাই হচ্ছে এখানে বলছে যে নাম উল্টাপাল্টা, এটা একটু টাইপিস্টে ভুল করছে, এগুলি সব লিথিয়াম হবে। ঠিক আছে, অন্যদিকে অধাতুগুলি ক্যাটায়ন তৈরি করবে না, অবশ্যই না। আমি তো বলেছি অধাতুগুলি হচ্ছে মাইনাস, এরা অ্যানায়ন তৈরি করে। এই কথাগুলি এখানে লেখা। এই যে ক্লোরিনেরটা দেখো, আমি যদি বলি ক্লোরিন পরমাণু আর ক্লোরিন আয়ন। ঠিক আছে, এই যে ক্লোরিন পরমাণু এবং ক্লোরিন আয়ন, তুমি খেয়াল করো ক্লোরিনের এখানে এই যে উল্টাপাল্টা করছে, এইটা আসছে ওইখানে, ওইটা গেছে ওইখানে। ঠিক আছে, তো ক্লোরিনেরটা চিন্তা করো, তুমি এটা বাদ দাও, তুমি ক্লোরিনেরটা চিন্তা করো। ক্লোরিন হচ্ছে কি করছে? একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, একটা ইলেকট্রন যদি সে অন্য জায়গা থেকে গ্রহণ করে, ক্লোরিন তো 17, সে এখন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে তার কত হয়ে গেছে? 18 হয়ে গেছে। 18 ভাইয়ারা কার? 18 হচ্ছে আর্গন। তাহলে আমার আর্গন বাবাজি হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তার মানে ক্লোরিন নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে অর্জন এসে পড়েছে, এবং সেই ক্লোরিনটা হচ্ছে কিন্তু অ্যানায়ন। কেন? কারণ ক্লোরিন তো নেগেটিভ। আমরা বলেছি না ক্যাটায়নটা হচ্ছে পজিটিভ, অ্যানায়নটা হচ্ছে নেগেটিভ। এই কথাটাই হচ্ছে এখানে তারা লিখেছে। তুমি যদি দেখো আমি যা বলেছি সব এখানে লেখা আছে। এখন এই জায়গা থেকে তুমি একটা কথা মনে রাখতে পারো যে হচ্ছে সহজে বোঝার জন্য, যে যাদের মধ্যে হচ্ছে 1 2 3 থাকে, এই কথাটা এখানেও বলা যায়, অন্য জায়গায় বলা যায়, আমি এখানেই বলে দিচ্ছি। এই জায়গায় যাদের মধ্যে 1 2 3 থাকে এরা হচ্ছে সাধারণত ধাতু হয়ে থাকে। ঠিক আছে, যাদের এই যে বলছে সর্বশেষ শক্তিস্তর সাধারণত কি হয়? 1 2 3 হয়। মনে রাখবা ধাতুগুলির এই যে এই জিনিসগুলি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবা অ্যাভয়েড করার জন্য, কারণ পরীক্ষার হলে তোমার কিন্তু এত সময় নাই যে তুমি ইলেকট্রন বিন্যাস ধরে বের করবা ধাতু কোনটা অধাতু কোনটা। আমরা বলেছি যে ধাতু আছে 90টা, অনেক ক্ষেত্রে 94টা। ঠিক আছে, অধাতু আছে 17টা, প্লাস মাইনাস একটু হইতে পারে, আমরা এটা একটা লিস্ট করে দিয়েছি। তার মানে তুমি কমটা যদি মনে রাখো তাহলে তুমি বেশিটা পারবা, কারণ কমটা বাদে যা আছে ওইটাই ধাতু। তারপরও আমি তোমাদের বলে দিচ্ছি যদি এমসিকিউতে আসে, হ্যাঁ 1 2 3 থাকলে হচ্ছে কি সেগুলি ধাতু, 1 2 3 থাকলে সেগুলি কি অবশ্যই ধাতু। তার মানে 1 2 3 ছাড়া যেগুলি আছে এগুলি কি অধাতু। আচ্ছা,
তা আমরা এতক্ষণ বন্ধনের বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছি, এখন আমরা বন্ধনের আরও ভিতরে ঢুকে যাব। এই বন্ধনগুলি হচ্ছে বেসিক্যালি তিন প্রকার না, মানে 5 প্রকারের মতো হয়, বা তোমাদের দুইটা জায়গা নিয়ে আলোচনা করেছে, একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। তো তোমাদের ক্লাসবেল মানেই অনন্য কিছু, তা আমি একটু বলে দিচ্ছি তোমাদের যে বন্ধন হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তোমরা যেহেতু এসএসসি লেভেলে পড়ো, মানে ছোট ছোট বাচ্চা তোমরা, তার জন্য তোমাদেরকে এখানে 3টা বন্ধন নিয়ে আলোচনা করেছে। একটা হচ্ছে কি আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ধাতব বন্ধন। যখন তোমরা ইন্টারমিডিয়েটের প্রথম পত্রের 3য় অধ্যায় পড়বা, যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা, প্রথম পত্রের 3য় অধ্যায়ের শেষ দিক দিয়ে বন্ধন একটা টপিক আছে, ওইখানে হচ্ছে দেখবা 5টা বন্ধন নিয়ে আলোচনা করেছে, খুবই সহজ। তো আমাদের আগে বেসিকগুলি এখন জানতে হবে। মনে রাখবা, আমি তোমাদের এই জিনিসগুলি একটু ক্লিয়ারেন্স দিয়ে আলোচনা করতেছি, কেউ মাইন্ড করবা না, হ্যাঁ। মনে রাখবা, আয়নিক বন্ধন মানে প্লাস হইতে হবে এবং মাইনাস হইতে হবে। দেখো, বইয়ের কথা তুমি যদি বুঝে বুঝে পড়তে যাও, তুমি বুঝবা, ওই মুহূর্তে বুঝবা, বাট পরীক্ষার হলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা না। আমার কথাগুলি শোনো, আমি তোমাকে পরীক্ষার হল নিয়ে চিন্তা করতেছি যে পরীক্ষার হলে তুমি কিভাবে বুঝবা। মনে রাখবা, আয়নিক বন্ধনগুলি হয় ধাতু যোগ অধাতুর সমন্বয়। আয়নিক বন্ধনগুলি কাদের মাধ্যমে হয়? ধাতু যোগ অধাতু, এর সমন্বয়ে কি হয়? আয়নিক বন্ধন। তার মানে ধাতু হচ্ছে প্লাস, অধাতু হচ্ছে মাইনাস, তার মানে প্লাস এবং মাইনাসের সমন্বয় হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে আমি কি বলবো? আয়নিক বন্ধন ইকুয়াল টু ধাতু যোগ অধাতু। তার মানে দেখো, আয়নিক বন্ধনের মধ্যে পজিটিভ আছে, নেগেটিভ আছে। তার মানে কোনো কিছুর মধ্যে যদি পজিটিভ এবং নেগেটিভ একসাথে থাকে, এইটা সবসময় শক্তিশালী হয়। এই কথাটা মাথার মধ্যে মানে একবারে রেখে না। দেখবা যে হচ্ছে মানে ধরো একটা ছেলে একটা মেয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, তার মানে যখন একটা ছেলের সাথে একটা মেয়ে থাকে বা একটা মেয়ের সাথে যখন একটা ছেলে থাকে, তাদের মধ্যে শক্তিশালী অবস্থা তৈরি থাকে, মানে ভিতরে একটা সাহস থাকে। তার মানে কি? আয়নিক বন্ধনটা হচ্ছে ধাতু যোগ অধাতু, মানে প্লাস যোগ মাইনাস, প্লাস এবং মাইনাস, অথবা ছেলে অথবা মেয়ে, এই ডিটেলসটা যেইখানে প্রযোজ্য, এইটাই হচ্ছে আয়নিক বন্ধন। তার মানে আমি বলতে পারি, তোমাকে পরীক্ষায় যদি বলে যে আয়নিক বন্ধন কাকে বলে, তুমি বলবা ধাতু যোগ অধাতু এর সমন্বয়ে গঠিত বন্ধনকে আয়নিক বন্ধন বলে। এবং ধাতু অধাতুর মাধ্যমে, অর্থাৎ প্লাস মাইনাসের মাধ্যমে যেই বন্ধনগুলি গঠিত হয়, তারা সবসময় শক্তিশালী হয়। অর্থাৎ আয়নিক বন্ধনের যত বৈশিষ্ট্য আছে, সব শক্তিশালী বৈশিষ্ট্য। আচ্ছা, এই কথাগুলি হচ্ছে এখানে লিখেছে। দেখো, যে আকর্ষণ বন্ধনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে, সেটি আয়নিক বা তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন যেমন ধরো হচ্ছে সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তোমাকে পরীক্ষায় দিবে নিচের কোনটি আয়নিক বন্ধন, নিচের কোনটি সমযোজী বন্ধন। বুঝছো ভাইয়ারা? তার জন্য তোমাকে স্পেসিফিক্যালি জানতে হবে। তুমি গল্প দিয়া যদি জানো, তুমি পরীক্ষার হলে আনসার করতে পারবে না, ঠিক আছে? তার মানে কি? আয়নিক বন্ধনটা কি? একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। তার মানে সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু। তার মানে কি? এটা একটা আয়নিক বন্ধন তৈরি করেছে। এর মধ্যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তারপরে ধরো হচ্ছে পটাশিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে কি একটা অধাতু। তার মানে এটা প্লাস, এটা মাইনাস। তার মানে এটা কি? আয়নিক বন্ধন। তার মানে বন্ধন চেনার জন্য তোমাকে অবশ্যই 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 ধাতু অধাতু চিনতে হবে। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলিতে অধাতুগুলি চিনিয়ে দিয়েছি। এছাড়া যা আছে পৃথিবীতে সব ধাতু, ঠিক আছে? এই কথাগুলি হচ্ছে এখানে ঘুরায় পেঁচে লিখেছে, ঠিক আছে? আর একটু স্ট্যান্ডার্ড যদি তুমি করতে চাও, এই যে এইটা দিতে পারো। এই যে দেখো, ধাতব এবং অধাতব, দেখছো ঘুরে গেলে কিন্তু এই ধাতু অধাতুর বিষয়টা আসতেছে। পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু ইলেকট্রন তো অবশ্যই ধাতু দান করে। দেখছো, আমি যে বললাম যে আমার কথাগুলি শুনো, দেখবে এগুলি সহজ হয়ে যাবে। এই যে আগে বলে আসছি, ধাতুর কাজ সবসময় দান করে এক বা একাধিক অধাতু পরমাণু সর্বশেষ শক্তিস্তরে স্থানান্তরিত হয় মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, তাকে কি বলে? আয়নিক বন্ধন বলে বা তড়িৎযোজী বন্ধন বলে। যে যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলা হয়। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে এইটা, এই যে দেখো এরকম দিবে যে এইটা কি আয়নিক যৌগ? হ্যাঁ, অবশ্যই আয়নিক যৌগ। কেন? কারণ ভাইয়া আপনি আমাকে অধাতু চিনিয়েছিলেন, তার মানে ক্লোরিন হচ্ছে একটা অধাতু, এর সাথে সবসময় ধাতু থাকে, অধাতুর সাথে সবসময় ধাতু থাকে। তার মানে কি হইলো? এই যে দুইটা হয়েছে, তার মানে এটা অবশ্যই আয়নিক বন্ধন। এখন তোমাকে যদি আমি বলি এইটা কি আয়নিক বন্ধন, অবশ্যই অবশ্যই দন্তন্যায়কারের না।
এটা আয়নিক বন্ধন না। কেন? কারণ আমি তোমাদের লিস্টে, আমার অধাতুর লিস্টে যদি খেয়াল করো তাহলে দেখবা এইখানেও ক্লোরিন অধাতু, কপার অধাতু, তার মানে অধাতু অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয় না। আয়নিক বন্ধন কাদের মধ্যে হয়? আয়নিক বন্ধন হয় হচ্ছে ধাতু যোগ অধাতু। তার মানে অধাতু অধাতুর মধ্যে কার বন্ধন হয়? অধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হয়। চলো আমরা যাই, আমরা দেখি। হ্যাঁ, এই কথাগুলি দেখো, এইগুলি যদি বুঝো দেখবা তোমার কাছে অনেক সহজ হয়ে গেছে, বুঝছো? এই যে দেখো সোডিয়াম এখানে কয়টা আছে? এই যে 1 2 1 2 3 4, 4 দোকানে 8 আর 2 10, এই যে একটা আছে 11টা। আচ্ছা, এখন দেখি ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 1 2 1 2 3 4, 4 দোকানে 8 আর 2 10, 1 2 3, 3 দোকানে 6 আর 1 7। এখন তুমি খেয়াল করো, এর আছে হচ্ছে 11টা, এর আছে হচ্ছে 17টা। অর্থাৎ এ যদি একটা ইলেকট্রন এরে দিয়া দেয়, এ হয়ে যাবে 18, এ হয়ে যাবে 10। এখন দেখো দুইজনই একটা স্টেবল অবস্থায় চলে আসছে। কেন? কারণ দুইজনই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোতে চলে আসছে। এই যে দেখো এরা বন্ধন গঠন করছে, এই কথাটাই হচ্ছে এখানে লিখেছে। সেম হচ্ছে এটা, সেম হচ্ছে এটা। তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে বন্ধন গঠন, এইটা দিয়ে কিন্তু 100% তুমি প্রশ্ন পাবা, বন্ধন গঠন। তার মানে এগুলি যদি না বুঝো তাহলে তুমি বন্ধন গঠন বুঝবা না, যে বন্ধন কিভাবে হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো বন্ধন গঠনের মেন উদ্দেশ্য হচ্ছে দুইটা মৌল যেন স্থিতিশীলতা বা স্টেবিলিটি বা নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামো অর্জন করে। এবং মনে রাখবা, সবসময় মনে রাখবা যে আয়নিক বন্ধনগুলি শক্তিশালী হয়। যদি এমসিকিউতে আসে কোন বন্ধন শক্তিশালী হয়, আয়নিক বন্ধনটা শক্তিশালী হয়। আমি কেন, দেখো এই কথাটাও কিন্তু বলে আসছি, কেন? যে ছেলে মেয়ে যখন একসাথে থাকে, অর্থাৎ প্লাস মাইনাস যখন একসাথে থাকে, অর্থাৎ ধাতু অধাতু যখন একসাথে থাকে, তখন এদের শক্তিশালী বেশি হয়, তাদের শক্তিশালীতা বেশি হয়, তাদের সাহস বেশি হয়। ভাইয়ারা, আমার আশা করতেছি আয়নিক বন্ধনের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন ধরো আমরা সমযোজী বন্ধনে চলে যাব। মনে রাখবা, সমযোজী বন্ধন হচ্ছে অধাতু যোগ অধাতু। ঠিক আছে, অর্থাৎ ধাতু অধাতুর মধ্যে হচ্ছে আয়নিক বন্ধন এবং আয়নিক বন্ধনটা শক্তিশালী, এবং অধাতু অধাতুর মধ্যে হচ্ছে সমযোজী বন্ধন, এবং সমযোজী বন্ধনটা হচ্ছে দুর্বল। কেন? কারণ এই যে অধাতু মানেই হচ্ছে কি মাইনাস, এই যে দেখো মাইনাস মাইনাস দুইটাই মাইনাস হয়েছে, ওইখানে তো প্লাস মাইনাস ছিল যার কারণে শক্তিশালী, এখানে দুইটাই মাইনাস যার কারণে এটা কি দুর্বল। তার মানে তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, যে দুইটা অধাতু পরমাণুর মধ্যে রাসায়নিক সংযোগের ফলে যে সকল বন্ধন তৈরি হয় তাকে কি বলা হয়? সমযোজী বন্ধন বলে। অথবা তুমি লিখবা অধাতু অধাতুর মধ্যে যেই বন্ধন তৈরি হয় তাকে সমযোজী বন্ধন বলে, এবং সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। এই কথাই হচ্ছে এরকমভাবে লেখা, এইখানে এই কথাগুলি হচ্ছে লেখা। তারপরে হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এই যে হাইড্রোজেন H2, দেখো এইটা সমযোজী বন্ধন না আয়নিক বন্ধন? অবশ্যই এটা সমযোজী বন্ধন হবে। কেন? কারণ হাইড্রোজেন তো হচ্ছে অধাতু, হাইড্রোজেনটা কি অধাতু না? তার মানে এখানে দেখো এই যে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি অধাতু, তার মানে এখানে কি আছে? তারা সমযোজী বন্ধন তৈরি করেছে। এই যে দেখো একটা হাইড্রোজেন 1 আর একটা হাইড্রোজেন 1, 1 আর 1 কত 2, এই যে দেখো দুইটা হয়েছে এখানে। খেয়াল করছো, এগুলি হচ্ছে বেসিক কথা, এগুলি যদি বুঝতে পারো তাহলে তুমি কোনো সৃজনশীলে পরীক্ষার হলে আটকাবা না। আমার বেসিক কথাগুলি আগে বুঝো, ঠিক আছে? তারপরে তারা অক্সিজেন দিয়ে আবার উদাহরণ দিছে, ঠিক আছে? তাহলে অক্সিজেন O2 আছে, O2 মানে কি ও ও, এই দুইটা না, O2 মানে কি ও না, তার মানে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে বেসিক্যালি দেখো এখানে কয়টা, একটা দুইটা, কয়টা হইলো? দুইটা, 1 2 3, 8টা, 8টা, একটা দুইটা, 1 2 3, এইখানেও 8টা, এইখানেও 8টা। তোমাকে কি বলেছে? যে 8টা 8টা, তার মানে কি তোমাকে O2 তৈরি করতে হবে। তার মানে এই অক্সিজেন এবং এই অক্সিজেন মিলিত হয়েছে, দেখো একসাথে মিলিত হয়ে কি তৈরি করছে? O2 তৈরি করছে। এই যে দেখো O2 তৈরি করেছে। এই কথাটাই হচ্ছে যে তার মানে এরা কি করতেছে, এরে দুইটা ইলেকট্রন দিচ্ছে, মানে দুইটা দুইটা 4টা, এরে দুইটা ইলেকট্রন দিচ্ছে, এরে দুইটা ইলেকট্রন দিচ্ছে। তার মানে তোমাকে যদি এইটা দিয়ে বলে এখানে কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে, এই যে দেখো 4টা ইলেকট্রন শেয়ার হয়েছে। কারণ কি, তাদের লক্ষ্য তো হচ্ছে O2 তৈরি করা, এবং O2 তৈরি করার জন্য কি করতে হবে? দুইজনকে একসাথে আসতে হবে। একসাথে আসলে কি হবে? এই যে দেখো ইলেকট্রনের শেয়ার ঘটছে, ঠিক আছে? এই যে দেখো দুইটা দুইটা, তার মানে কি তাদের মেইন যেই মান, এই মানের কিন্তু পরিবর্তন হবে না। শেয়ার করার অর্থ কিন্তু মানের পরিবর্তন না, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে ক্লিয়ারলি আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই জায়গাটা খেয়াল করো, যে এই যে পানির যে বিষয়টা তোমাদের সব থেকে ভয়ের একটা জায়গা, যে হচ্ছে এই যে দুইটি OH বন্ধন পানির অণুতে। খেয়াল করো, 1 নাম্বার হচ্ছে পানির মধ্যে অবশ্যই সমযোজী বন্ধন আছে,
কেন বন্ধন আছে দেখো, এইটাও অধাতু এইটাও অধাতু, তার মানে অধাতু অধাতুর মাধ্যমে কোন বন্ধন গঠন হয়, সমযোজী বন্ধন, তার মানে পানি একটি সমযোজী বন্ধন। এখন ঘটনাটা দেখো, তা পানির মধ্যে হাইড্রোজেন কয়টা আছে, এখানে হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে, অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে হচ্ছে একটা, তার মানে এই যে দেখো দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন কত এক এক না, এই যে দেখো দুইটা হাইড্রোজেন, অক্সিজেন কয়টা, অক্সিজেন হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 8, ঠিক আছে। এখন ঘটনাটা দেখো, আমার লক্ষ্যটা কি, আমার লক্ষ্যটা হচ্ছে আমার ডায়াগ্রামের মধ্যে দুইটা হাইড্রোজেন থাকতে হবে এবং একটা অক্সিজেন থাকতে হবে। খেয়াল করো, এই যে দেখো এইখানে তো এর একটা ছিল, এই যে এইটা ছিল আগে থেকেই, লক্ষ্য হচ্ছে আমার অক্সিজেনের সাথে আমি হাইড্রোজেনের সাথে আমি অক্সিজেনকে যুক্ত করব, আর এর একটা ছিল না, এই যে দেখো দুইটা এখন একসাথে হয়ে গেছে। তারপর আরেকটা কি, এর তো তুমি যে দেখো, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই আমি কোন জায়গায় যুক্ত করব, তোমার এইখানে তো যুক্ত করার অপশন নাই, কারণ এই আগে থেকে দুইটা আছে, এইখানেও তো যুক্ত করার অপশন নাই, কেন, কারণ তার আগে থেকেই দুইটা আছে, বাট এইখানে যুক্ত করার অপশন আছে, কেন, কারণ এইখানে একটা আছে এইখানে একটা আছে, তো কাজে এর এখন এখানে নিয়ে যাও, এই যে দেখো দুইটা হয়ে গেছে, তার মানে এইখানে দেখো এই যে টোটাল পানিটা তৈরি হইলো H2O, এই কথাটা হচ্ছে তারা এই যে এখানে লিখছে, এইটা মানেই তো এইটা, ঠিক আছে না, কারণ আমি প্রথমেই বুঝে গেছি যে এটা সমযোজী বন্ধন, কেন, কারণ এই যে অধাতু অধাতু, হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই কি অধাতু, এই ঘটনাগুলি হচ্ছে এখানে তারা বলেছে, এই ঘটনাগুলি হচ্ছে তারা বলেছে, হ্যাঁ। এই যে সমযোজী বন্ধন তৈরি করে, এই যে আয়নিক বন্ধন তৈরি করে, এই কথা, সমযোজী বন্ধন বিশিষ্ট মৌলিক পদার্থকে অণুকে সমযোজী অণু বলে, সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগের অণু বলা হয়, একই কথা, ঠিক আছে। এই কথাগুলি হচ্ছে এখানে তারা ঘুরায় পেঁচায় পেঁচায় ঘুরায় বলছে, বাট আমার কথা হচ্ছে আমি যা বললাম এর ভিতর এইটাই যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে তুমি পরীক্ষার হলে এখান থেকে ফুল মার্কস পাবা, এবং তারপরেও যদি না বুঝো, ভিডিওটা আবার পিছন থেকে দেখো, একবারে ক্লিয়ার সব কথা আমি বলে দিছি, আয়নিক সমযোজী যত ডিটেলস আছে সব হচ্ছে এখানে বলে দেওয়া আছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তোমাকে আমি আবার মনে করাই দিচ্ছি, আয়নিক মানে হচ্ছে কি, আয়নিক মানে হচ্ছে প্লাস আর মাইনাস, সমযোজী মানে কি, মাইনাস আর মাইনাস, মানে অধাতু অধাতু, তার মানে প্লাস মাইনাস যার সাথে আছে সে সবসময় শক্তিশালী, তার মানে অধিকাংশ শক্তিশালী বৈশিষ্ট্য হচ্ছে আয়নিকের, আর মাইনাস মাইনাস যার মধ্যে আছে সে দুর্বল, বলছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তাহলে পরীক্ষায় আমি সৃজনশীলটা দেখাবো কিভাবে দেয়, তার মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কার বেশি, অবশ্যই আয়নিক যৌগের বেশি, কারণ প্লাস এবং মাইনাস, এই কথাগুলি কিন্তু এখানে বারবার বলা হয়েছে, যে দেখো আয়নিক যৌগে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কেন, কারণ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ফলে কি প্লাস অবস্থা সৃষ্টি হয়, মাইনাস অবস্থা সৃষ্টি হয়, যার ফলে এদের মধ্যে বন্ধন শক্তিশালী হয়, যার ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হয়। দেখো অন্যান্য জায়গায় এক একটা বৈশিষ্ট্য এক এক সিস্টেমে শেখায়, বাট তোমাকে আমি বেসিকটা দিয়ে দিছি যে আয়নিক বন্ধন সবসময় শক্তিশালী হয়, কেন শক্তিশালী হয়, কারণ এরা ধাতু অধাতু, ছেলে মেয়ে, প্লাস মাইনাস একসাথে অবস্থান করে, আর একসাথে অবস্থান করার ফলেই বিপরীত মেরু একসাথে অবস্থান করার ফলেই তারা শক্তিশালীতা অর্জন করে, কেন, এই যে আধান পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, এই যে ধনাত্মক ঋণাত্মক আধান, এই কথাগুলি হচ্ছে এখানে তারা বলেছে। ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত একটি স্ফটিক তৈরি করে, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়, যে এক কথায় যদি আমি বলি, এই যে প্লাস মাইনাস থাকার কারণে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তির পরিমাণ বেশি হয়, আন্তঃআণবিক আকর্ষণ শক্তির পরিমাণ বেশি থাকার ফলে এদেরকে সহজে ভাঙা যায় না, যার ফলে এরা কি অধিক শক্তিশালী হয়। আচ্ছা, তারপরে ধরো দ্রাব্যতা বা দ্রবণীয়তা, এই এত কথা কিছু পড়ার দরকার নাই, তুমি আমার কথাটা শোনো, তুমি হচ্ছে আমার কথাটা শোনো, মনে রাখবা সমযোজী যৌগগুলি অধাতু অধাতু হওয়ার কারণে, অর্থাৎ মাইনাস মাইনাস হওয়ার কারণে এরা পানিতে দ্রবীভূত হয় না, এরা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু আয়নিক যৌগের মধ্যে প্লাস এবং মাইনাস আলাদা থাকার কারণে এরা পানির অণু দ্বারা আকৃষ্ট হয়ে তারা পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ আয়নিক যৌগগুলি পানিতে দ্রবীভূত হয়। এই যে এই কথাগুলি হচ্ছে এখানে বলছে, যে দেখো পোলার দ্রাবক, পোল মানে এইটাই পোলার দ্রাবক, কেন, কারণ এখানে প্লাস আছে মাইনাস আছে, পোলার মানে যেখানে পোল সৃষ্টি হয়, ঠিক আছে। পানির আয়নিক যৌগ যোগ করলে পানির অণুগুলি ধনাত্মক প্রান্ত, আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত,
এই অ্যানায়ন দরকার নাই। একইভাবে পানির অণুর ঋণাত্মক প্রান্ত, আয়নিক যৌগের ধনাত্মক প্রান্ত, এবং তুমি যদি একটু স্ট্যান্ডার্ড করে লিখতে চাও ধনাত্মক প্রান্তের জায়গায় ক্যাটায়ন লিখতে পারো, ঋণাত্মক প্রান্তের জায়গায় অ্যানায়ন লিখতে পারো। তার মানে কি, পানির ধনাত্মক প্রান্তকে ঋণাত্মক প্রান্ত আকর্ষণ করে অথবা ঋণাত্মক প্রান্তকে ধনাত্মক প্রান্ত আকর্ষণ করে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক শক্তিশালী অবস্থা তৈরি করে, যার ফলে আয়নিক যৌগগুলি সহজেই পানিতে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগগুলি হয় না কেন? কারণ এর মধ্যে দুইটাই হচ্ছে ঋণাত্মক প্রান্ত, যার ফলে কেউ কাউকে আকর্ষণ করতে পারে না, যার ফলে এদের মধ্যে কোনো বন্ধন গঠিত হয় না, যার ফলে এরা পানিতে দ্রবীভূত কি হয় না। ঠিক আছে, এই যে দেখো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কিন্তু দিল তোমাকে ধরো বা কপার ক্লোরাইড কেন দ্রবীভূত হয় না, বা এই যে এইটা কেন দ্রবীভূত হয় না, এটা হচ্ছে, বা এই যে এইটা কেন দ্রবীভূত হয় না, মিথেন কেন দ্রবীভূত হয় না, কারণ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক যৌগ। কেন? কারণ এর মধ্যে প্লাস আছে, এর মধ্যে মাইনাস আছে, অর্থাৎ তাদের মধ্যে একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, যার ফলে সোডিয়ামের ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হয় এবং ক্লোরিনের ঋণাত্মক প্রান্ত পানির ধনাত্মক প্রান্ত দ্বারা আকৃষ্ট হয়, যার ফলে তাদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়, অর্থাৎ যার ফলে এরা পানিতে দ্রবীভূত হয়। কিন্তু মিথেনের মধ্যে কোনো বিপরীত মেরু না থাকায় দেখো দুইটাই কিন্তু মাইনাস, যার ফলে এদের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না। আর এদের মধ্যে আয়নিক যৌগে পোলারিটি সৃষ্টি হয়, আর সমযোজী যৌগে অর্থাৎ মিথেনের মধ্যে কোনো পোলারিটি সৃষ্টি হয় না। পোলারিটি সৃষ্টি হয় না বিধায় তারা পানির কোনো অংশ দ্বারা আকৃষ্ট হয় না, যার ফলে তারা পানিতে দ্রবীভূত হয় না। এই কথাগুলি হচ্ছে তারা এখানে বলেছে। এখন আসো ধাতব বন্ধন। দেখো আমরা তিনটা বন্ধন শেষ করেছি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং আমরা ধাতব বন্ধনে আছি। ধাতব বন্ধনগুলি খেয়াল করো, এক খণ্ড ধাতুর মধ্যে, এই কথাটা শুধু মনে রাখবা, এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়? ধাতব বন্ধন বলা হয়। ধাতব বন্ধন বলা হয়। দেখো যে এক খণ্ড, ধরো কপারের মধ্যে, ধরো কপার 2+, এই কপারের মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়? ধাতব বন্ধন বলা হয়। তুমি এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু এটা মনে রাখবা যে এক খণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে ধাতব বন্ধন বলা হয়। তাকে কি বলা হয়? তাকে ধাতব বন্ধন বলা হয়। এই যে দেখো, ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলি, শ্বাস মানে কি? ফাঁকা জায়গা, ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে এবং ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলি উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে ঘোরাফেরা করে। তার মানে কি, এই যে ধাতব স্ফটিক, ধরো এটাকে যদি আমি একটা ধাতব স্ফটিক বলি, স্ফটিক মানে কি? মানে হচ্ছে বরফ টাইপের আর কি। হ্যাঁ, এই স্ফটিকগুলির মধ্যে কি, যে এই পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে হচ্ছে ত্যাগকৃত, যে এরা এভাবে ঘোরাঘুরি করতে থাকে স্ফটিকগুলি। যে কপারটা, ধরো এটা একটা ধাতব স্ফটিক, তুমি কপারটা ত্যাগ করছে, কপারটা হচ্ছে যেখানে এই স্ফটিকের ফাঁকা ফাঁকা জায়গাগুলিতে হচ্ছে কি তারা ঘোরাফেরা করতে থাকে, এগুলিকে কি বলা হয়? সঞ্চারণশীল ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলি কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, এরা ধাতবায়নের ইলেকট্রন হয়ে যায়। অর্থাৎ আমি বলতে পারি যে ইলেকট্রন সাগরে পারমাণবিক ধাতবায়নগুলি স্ফটিকের আকারে সুবিন্যস্ত থাকে, এই কথাটা। তারপরে ধাতব স্ফটিকে দুটি ধাতবায়নের মধ্যবর্তী স্থানে যখন একটা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, মানে যে ইলেকট্রনটাকে এভাবে ঘুরতেছে, যে আমরা বলে আসছি সঞ্চরণশীল ইলেকট্রন, তখন ইলেকট্রনের উভয় ধাতবায়নের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকৃষ্ট হয়। অর্থাৎ যার ফলে এই যে যখন স্থির বৈদ্যুতিক আকর্ষণ আকৃষ্ট হয়েছে, যার ফলে তারা একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হতে পারে না। এটাই হচ্ছে ধাতব বন্ধনের মূল কারণ। এবং এই ধাতব বন্ধনের মূল কারণ হচ্ছে, এবং এর জন্য দায়ী হচ্ছে এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলি হচ্ছে ধাতব বন্ধনের মূল কারণ, এখানে আর কিছু নাই। তারপরে দেখো বিদ্যুৎ পরিবাহিতা, সকল ধাতুই বিদ্যুৎ সুপরিবাহী। কেন সুপরিবাহী? যে প্লাস থাকে এবং মাইনাস থাকে, অর্থাৎ প্লাস মাইনাস থাকার কারণে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের দিকে এবং ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হয়, যার ফলে এই সঞ্চয়নশীল ইলেকট্রনগুলি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। আর যদি সঞ্চয়নশীল ইলেকট্রন না থাকতো তাহলে বিদ্যুৎ প্রবাহিত হতে পারতো না, যার ফলে কি, অর্থাৎ ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের দিকে এবং ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হয়, যার ফলে বিদ্যুৎ প্রবাহ হতে পারে। তারপরে দেখো ধাতুর তাপ পরিবাহিতা, ধাতুর তাপ
পরিবাহিতা। তুমি চিন্তা করো যে একটা ধাতুকে তুমি যদি হচ্ছে এক খণ্ড আগুনের উপর রেখে দিয়ে উত্তপ্ত করো, তাহলে কি হবে? সেটা তাড়াতাড়ি গরম হবে। অর্থাৎ ধাতুগুলি তাপ পরিবাহিত প্রদর্শন করে। এর মেন কারণ কি জানো? এর মেন কারণও কিন্তু সঞ্চারণশীল ইলেকট্রন। এর মেন কারণও কি? সঞ্চারণশীল ইলেকট্রন। খুব ভালোভাবে বুঝো যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা কেন হয়? সঞ্চারণশীল ইলেকট্রনের কারণে। কেন? ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের দিকে, ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হয়, যার ফলে বিদ্যুৎ পরিবাহিতা সৃষ্টি হয়। তারপরে ধাতুর তাপ পরিবাহিতার মেন কারণ কি? তাপ পরিবাহিতার মেন কারণ হচ্ছে কি? সঞ্চারণশীল ইলেকট্রন। কেন? যখন তুমি তাপ প্রদান শুরু করবা তখন ইলেকট্রনগুলি শক্তি গ্রহণ করে। তাপ প্রদানের সাথে সাথে ইলেকট্রনগুলি শক্তি গ্রহণ করে। শক্তি গ্রহণ করার ফলে তাদের গতিবেগও বেড়ে যায়। তাদের কি? গতিবেগও বেড়ে যায়, যার ফলে অধিক তাপমাত্রা যার মধ্যে আছে সে কম তাপমাত্রার দিকে চলে যায়। তুমি যখন তাপ দিচ্ছ, ধরো এটার মধ্যে তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার ফলে এটা গরম হইতেছে না, গরম হওয়ার ফলে এটার গতিশীলতা বেড়ে যাবে। গতিশীলতা বেড়ে যাওয়ার ফলে যার তাপ কম আছে ও ওইখানে চলে যাবে, যার ফলে কি হবে? ধাতুর তাপ পরিবাহিত কি? বৃদ্ধি পাবে। এই কথাগুলি হচ্ছে এখানে বলেছে। এখন দেখো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো, উদ্দীপকের এক্স এবং কিউ মোলের মধ্যে ধাতব বন্ধনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই দেখো তো, এক্সটা হচ্ছে কি? যেহেতু এক নম্বরে আছে তার মানে এটা হচ্ছে সোডিয়াম। আর কিউটা হচ্ছে কি? কিউটা হচ্ছে অক্সিজেন, যেহেতু সুলভ মানে চ্যালকোজেন ওএসএসসিতে পরে আমরা বলেছিলাম যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 16, 17, 18 তিনটা সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য। আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে? বিষয়টা হচ্ছে এক্স এবং কিউ মৌল। তার মানে এক্স হচ্ছে সোডিয়াম, কিউ হচ্ছে অক্সিজেন, এই দুইটা মৌল। এখন তাদের মধ্যে বন্ধন গঠন, তার মানে আমরা জিনিসটাকে সাজায় নিই। অক্সিজেনের যোজনী কত? 2, আমরা কিন্তু পড়ায় আসছি প্রথমে। তার মানে এই 2 এখানে আসবে, এইটা এখানে যাবে। তার মানে এর মধ্যে কিভাবে বন্ধন গঠিত হবে? এখানে দেখো, সোডিয়ামটা হচ্ছে কি? ধাতু, আর অক্সিজেনটা হচ্ছে কি? অধাতু। তার মানে আমি কি? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে সে কি? এই যে একটা কাঠামোতে একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে এই কাঠামোতে আসবে এবং সেটা কি হবে? আয়নিক যৌগ হবে। আয়নিক যৌগ, অর্থাৎ ইলেকট্রন দান এবং গ্রহণের মাধ্যমে সে বন্ধন প্রক্রিয়া তৈরি করবে। অর্থাৎ তোমাকে প্রথম লিখতে হবে এক্স মৌলটি হচ্ছে সোডিয়াম এবং কিউ মৌলটি হচ্ছে অক্সিজেন, তাদের মাধ্যমে গঠিত যৌগ হচ্ছে N2O। এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ সোডিয়াম ধাতু হিসেবে কাজ করে, এবং অক্সিজেন ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে এবং সে অধাতু হিসেবে কাজ করে। এবং ধাতু অধাতুর মধ্যে যেই বন্ধন হয় আমরা সেটাই জানি আয়নিক বন্ধন। এবং এখানে হচ্ছে এই ঘটনাটাই ঘটেছে। এই উপরোক্তভাবেই একটা মৌলের বন্ধন গঠন প্রক্রিয়া সম্পাদিত হয়। তারপরে এই যে দেখো, বি মৌলটির স্ফটিক বিদ্যুৎ পরিবহন করে ব্যাখ্যা করো। এই যে একটু আগে পরে আসছি ধাতব বন্ধনে, এই যে কপার, এটা হচ্ছে কপার 2+, সেম ওই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবা। সেম হচ্ছে এই ব্যাখ্যাটা, এই যে এই ব্যাখ্যাটা এখান থেকে হচ্ছে এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবা। শুধু প্রথম বলে দিবা যে এটা হচ্ছে কপার, ঠিক আছে? তারপরে দেখো কিভাবে প্রশ্নগুলি, দেখছো আমি বললাম না যে আমি যা বলেছি ওইটাই পরীক্ষার প্রশ্ন হবে। তুমি দেখো এখানে বলছে AB3CB2 যৌগের মধ্যে কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয়। তার মানে আমরা কি জানি যে আয়নিক যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবণীয়। কেন? কারণ এখানে ধনাত্মক আয়ন আছে এবং ঋণাত্মক আয়ন আছে। পানির ধনাত্মক অংশ যৌগের ঋণাত্মক অংশ দ্বারা, পানির ঋণাত্মক অংশ যৌগের ধনাত্মক অংশ দ্বারা আকৃষ্ট হয়। এই কথাগুলি পরীক্ষার খাতায় টিচার তোমার লেখার মধ্যে খুঁজবে যে এই কথাগুলি আছে কিনা। যদি থাকে তাহলে তুমি 4-এ 4 পাবা। কারণ কেন? কারণ এইটাই হচ্ছে এটার বেসিক কথা, ঠিক আছে? এখানে দেখো এ মৌলটা কি? এ মৌলটা হচ্ছে এই যে গ্রুপ হচ্ছে 15 আর পর্যায় হচ্ছে 2। তার মানে হচ্ছে এটা একটা নাইট্রোজেন। আমরা সিস্টেমগুলি শিখাইছি কিভাবে বের করবা আগের ভিডিওতে। আর বিটা কি? বিটা হচ্ছে 17 মানে হচ্ছে ক্লোরিন। আচ্ছা গেল, তার মানে এ বি। আচ্ছা তাহলে আমাকে সিও বের করতে হবে। সি কি? সি হচ্ছে পর্যায় 4 গ্রুপ 2। এইটা আমি তোমাকে বলবো না, দেখি তুমি এই দুইটা যদি বুঝো তাহলে তো এইটাও বুঝবা। এই দুইটা যদি বুঝো তাহলে তো এইটাও বুঝবা। এইটা আমি তোমাকে শুধু বলে দেই যে এটা ক্যালসিয়ামও হইতে পারে, ম্যাগনেসিয়ামও হইতে পারে, সোডিয়ামও হইতে পারে। যা ওই তিনটার মধ্যে একটা হবে। আমি শুধু একটা সিস্টেম দিয়ে দেখাই। দেখো AB3 বলছে না, তুমি প্রথম লিখবা উদ্দীপক হতে আমরা দেখি এ মৌলটি হচ্ছে এইটা, বি মৌলটি হচ্ছে এইটা, সি মৌলটি হচ্ছে এইটা।
ঠিক আছে, এইটার জন্য হচ্ছে তুমি 1 মার্ক পাবা, যে কোনটা কোন মৌল, এটার জন্য হচ্ছে 1 মার্ক পাবা। দেখো এখন এ মৌলটা যে আমি বলতেছি নাইট্রোজেন এবং বি মৌলটা যে বলতেছি ক্লোরিন, তার মানে এখানে কি তৈরি হয়েছে, এখানে কি তৈরি হয়েছে, গঠিত হচ্ছে AB3 = NCl। এরকম কি তুমি পৃথিবীতে কোনো যৌগ পাইছো? পাও নাই। এখন এই যে যোজনী আনতে হবে, নাইট্রোজেনের যোজনী বলছিলাম না 3 আছে, যোজনী কি ইন্টারচেঞ্জ হয় না, তার মানে এরকম, তার মানে গঠিত যৌগটা কি, গঠিত যৌগটা হচ্ছে NCl3। আচ্ছা এইটা তো আমি তোমাকে বলে দিছি যে এটা কি হইতে পারে, তো আমি ধরে নিলাম এটা ক্যালসিয়াম। যাও প্রশ্ন আউট করে দিই, ক্যালসিয়াম কেন, এখন ক্যালসিয়ামের 2 হইলো কেন, এই যে যোজনী ইন্টারচেঞ্জ হয়, ক্যালসিয়াম কি 2+ না, এই 2+ দেখে আমি বুঝে ফেলছি যে এখানে ক্যালসিয়াম হবে। ঠিক আছে, এটা পর্যায়ে 4ই আছে, ইলেকট্রন বিন্যাস করলেই বুঝে যাবা। ঠিক আছে, এখন তুমি লিখবা কোনটা পোলার। এখন তোমার মাথায় যারা চালাক তারা যেন কি করবে, যারা চালাক তারা প্রথমে এই 2টা যৌগ লিখবে যে AB3 হচ্ছে এইটা, আর CB2 হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। যারা চালাক এরা যেন কি করবে, এরা করবে যে দেখো নাইট্রোজেন অধাতু ক্লোরিন অধাতু, তার মানে এটা একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগগুলি কখনো নাইট্রোজেন অধাতু ক্লোরিন অধাতু, তার মানে দুইটাই কি নেগেটিভ, নেগেটিভগুলি কখনো পোলার হয় না। তার মানে ক্যালসিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু, তার মানে ধাতু এবং অধাতু হচ্ছে আয়নিক যৌগ, আয়নিক যৌগগুলি পোলার হয়। তারপরে এই কথাটা ও আগে মাথায় নিয়ে আসবে, মাথায় নিয়ে এসে তারপর ব্যাখ্যাতে চলে যাবে, তারপর হচ্ছে সে ব্যাখ্যাতে চলে যাবে। এখানে হচ্ছে 4-এ 4। আমরা প্রত্যেকটা ক্লাস এইভাবে হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে করে বোঝানো হয় যে তুমি খাতায় কিভাবে লিখবা। এই যে আমি একটা প্যাটার্ন দ্বারা করে দিলাম, তারপরে দেখো সেম কথা বলছে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। ওই যে চিত্র পরে আসছিলাম, সোডিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন, পানি, অক্সিজেন, এই চিত্রগুলির ঘটন হচ্ছে এখানে কে কার সাথে ইলেকট্রন কতটুক শেয়ার করতেছে, কতটুক শেয়ার করতেছে। এখানে কিউটা কি, পটাশিয়াম হচ্ছে 19, তারপরে বলছে আর হচ্ছে ফ্লোরিন, তার মানে কে এফ এর কত, পটাশিয়াম কত 1+ না, 1+ না, তার মানে হচ্ছে এই যে কে এফ হইল না, কে এফ, তার মানে পটাশিয়াম কত 19, তার মানে এ যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় ফ্লোরিনকে তাহলে এ হয়ে যাবে 18, তার মানে নিষ্ক্রিয় গ্যাসের অনুরূপ কাঠামোতে চলে আসছে। আর এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এ হয়ে যাবে কত, ফ্লোরিন হচ্ছে 9, সে হচ্ছে গেছে 10, তার মানে সে নিয়নের কাঠামোতে চলে আসছে, এ আসছে নিয়নের কাঠামোতে, এ আসছে কি আর্গনের কাঠামোতে। বলছে এইভাবে বন্ধন গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এছাড়া এটা হচ্ছে আমি সহজে মানে বোঝানোর জন্য বললাম যে ইলেকট্রন দান গ্রহণটা কিভাবে ঘটে। আর এইটা তো হচ্ছে কি ধাতু, এইটা হচ্ছে ধাতু, আর এইটা হচ্ছে কি অধাতু, আমরা লিস্ট করে দিয়েছিলাম ধাতু অধাতুর। এইটা ধাতু অধাতুর বন্ধনে কি হয়, আয়নিক বন্ধন গঠিত হয়, আয়নিক বন্ধন গঠিত হয়, কি গঠিত হয়, আয়নিক বন্ধন গঠিত হয়। এই কথাগুলি হচ্ছে এখানে লিখবা। তারপরে বলছে কিউ ও টি, আর এবং এম দুটি যৌগে পানিতে দ্রবীভূত হলেও অপরটি পানিতে দ্রবীভূত হয় না, তার মানে এখানে একটা আয়নিক বন্ধন আছে, আরেকটা কি সমযোজী বন্ধন আছে। তারপরে বলছে এক্স এবং ওয়াই দ্বারা তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করো, তার মানে এখানে এক্স আছে ওয়াই আছে, তড়িৎ পরিবাহিতা এক্স হচ্ছে কি সোডিয়াম, সোডিয়ামে পরে কি আছে 11 12, 12 মানে কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তার মানে অ্যালুমিনিয়াম 13 14 15, ঠিক আছে 14 15। এইভাবে হচ্ছে এইটা হচ্ছে একটা ধাতু হবে একটা অধাতু হবে। দেখো তুমি যদি ভুলেও যাও, যদি মাথায় বুদ্ধি থাকে এটা পারবা, কেন, কারণ তড়িৎ পরিবাহিতা শুধু আয়নিক যৌগেরই হয়, তার মানে একটা ধাতু হইলে আরেকটা অধাতু হবে, এইটার উপর বেস করে ব্যাখ্যা করবা আর ওই বৈশিষ্ট্যটা নিয়ে আসবা, তড়িৎ পরিবাহিতা, দেখবা আনসার হয়ে গেছে। তারপরে সেম সব একই, সেম একই, পানিতে দ্রবণীয় পানিতে অদ্রবণীয়, তার মানে একটা আয়নিক বন্ধন আরেকটা সমযোজী বন্ধন, বন্ধন প্রকৃতি ভিন্ন সত্ত্বেও জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, তার মানে কি আয়নিক বন্ধন। তারপরে বলছে QS2 R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবীভূত হবে, অর্থাৎ এখানে একটা বের হবে হচ্ছে আয়নিক বন্ধন আর একটা বের হবে হচ্ছে সমযোজী বন্ধন। বুঝাই যায় যে আয়নিক বন্ধন যার মধ্যে হবে সে দ্রবীভূত হবে। এই যে তুমি চিহ্নিত করে দিবা, এটার জন্য তুমি পাবা হচ্ছে 1, ঠিক আছে, এইটাই আবার এখানে ডাবল আসছে। তারপরে দেখো হচ্ছে এই যে এ মৌলটি আয়নিক এবং সমযোজী উভয় বন্ধন গঠন করে, আর বি মৌলটি শুধু আয়নিক বন্ধন গঠন করে। এ মৌলটি কি 35, অলরেডি কিন্তু এটা আমি পড়ায় আসছি তোমাদের। এ মৌলটি হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, তারপরে এম আপেক্ষিক ভর হচ্ছে এত এবং বি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, 19 মানে কি পটাশিয়াম। একটু আগে পড়ায় আসছি কিন্তু এটার ব্যাখ্যাটা যে কিভাবে লিখবা, সেম হচ্ছে এইভাবে দিবা। তারপরে ধরো হচ্ছে এইখানে 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 না, এটা অষ্টক নিয়মের,
তারপরে ধরো হচ্ছে এই যেটা বি এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রণালী ব্যাখ্যা করো। তার মানে কি একটা আয়নিক বন্ধন হবে, একটা সমযোজী বন্ধন হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন। তার মানে কি আয়নিক বন্ধন, ইলেকট্রন দান, ইলেকট্রন ত্যাগ, প্লাস মাইনাস, এই কথাগুলি হচ্ছে টিচার তোমার খাতায় খুঁজবে। তারপরে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে এইভাবে দেওয়া, প্রত্যেকটা প্রশ্ন আমি যা যা বলেছি, বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে দেখাও, এগুলি সব আলোচনা করলাম। ঠিক আছে, তারপরে বলছে বি এবং সি মৌল দ্বারা যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো। তোমাকে অলরেডি বলে দিছে দ্রবীভূত হওয়ার কৌশল, তার মানে এরা কি, এরা অবশ্যই আয়নিক হবে, কারণ আয়নিক যৌগগুলি কি পানিতে দ্রবীভূত হয়। এই যে আয়নিক কথাটা খাতায় থাকতে হবে। তারপরে এখানে বি মৌলটা সি মৌলটা আগে উদ্দেশ্য করে দিবা। তারপরে একটি মৌলই শুধু সমযোজী বন্ধন গঠন করে, উদ্দীপকের একটা মৌল, এখন দেখো কোনটা, তার মানে এখানের মধ্যে যে অধাতু আছে যারা চালাক তারা ওইটা করবে যে অধাতুগুলি সমযোজী বন্ধন গঠন করে, শুধু অধাতুগুলি সমযোজী বন্ধন গঠন করে, আর্গন মানে 18। তাহলে বুঝতেই পারতেছো যে ওই যে বেসিক কনসেপ্টটা পড়াইলাম এটা আমরা প্রথম পড়েছি, তারপর এখান থেকে প্রশ্নগুলি কিভাবে আসে আমরা দেখেছি, খাতায় তুমি কিভাবে লিখবা এটা দেখেছি। এরই মাধ্যমে আমাদের রাসায়নিক বন্ধন অর্থাৎ রসায়নের পঞ্চম অধ্যায় কমপ্লিটলি শেষ হলো। সবার জন্য শুভকামনা রইল।